আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা ভিডিও টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ক্লাসটা কি নিয়ে। সো অতিরিক্ত কোনো কথা বলবো না, জাস্ট আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তো আজকের ক্লাসটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল 16.1, যেটা পরিমিতিতে আছে। সো এই অংশটা অনেকের ভয় কাজ করে এখানে, বাট আশা করি তোমরা যদি আমার এই ক্লাসগুলো দেখো তাহলে কিন্তু তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু এখানে সূত্র নিয়েও আলোচনা করব, প্লাস হচ্ছে অনুশীলনীর সমাধান করব। প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করব। সো তোমরা যারা দেখতেছো, যদি মনোযোগ দিয়ে দেখো আর কোথাও কোনো ক্লাস তোমাকে খোঁজা লাগবে না। সো চলো শুরু করি। যে প্রথমে আসি যে সূত্রগুলো নিয়ে আহ, আলোচনা করব। তার আগে এখানে বলা হয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই ত্রিভুজটা কি, এটাকে জানি? হ্যাঁ, এটা জানি। যার তিনটা বাহু আছে এবং তিনটা বাহু দ্বারা একটা ক্ষেত্র সীমাবদ্ধ হতে হবে। কথা কিন্তু এইটা, তিন বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে এখানে তিনটা বাহু দ্বারা কি হয়েছে, এই জায়গাটা সীমাবদ্ধ হয়ে গেছে না? সো এটা একটা ত্রিভুজ। যদি এরকম দেই আমি, এটা কি হয়েছে, এই জায়গায় ফাঁকা আছে, এই জায়গায় ফাঁকা আছে, এটা ত্রিভুজ না। আবার যদি আমরা এরকম দেই যে এটা দিলাম, এটা হইল না, এটা হচ্ছে সীমাবদ্ধ হয় নাই কারণ এখানে ফাঁকা আছে। সো এটা ত্রিভুজ কিন্তু হবে না। তো ত্রিভুজ হইতে হলে কি হইতে হবে? তিনটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হইতে হবে। খুবই বেসিক জিনিস, এটা সবাই জানো। এখন যেই জিনিসটা তোমাদের আমি জানাবো সেটা হচ্ছে যে এই যে ত্রিভুজের ধরন, বিভিন্ন ধরনের আমরা ত্রিভুজ পড়ি। সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আছে না? সো এগুলা কিসের উপর ডিপেন্ড করে, এই যে ধরনগুলা কিসের উপর ডিপেন্ড করে, কিসের উপর ভিত্তি করে এগুলাকে ভাগ করা হয়েছে, সেই জিনিসটা আমি জানবো। ত্রিভুজ মূলত এই যে বিভিন্ন ধরনের ত্রিভুজ পাই, এটা ভাগ করা হয় বাহু ও কোণের ভিত্তিতে। কোণের ভিত্তিতে বিষয়টা কি, মানে আমি বুঝতে যাচ্ছি যে একটা ত্রিভুজ, সেটা আর কোন ধরনের ত্রিভুজ হবে সেটা নির্ভর করবে বাহু আর এই ত্রিভুজের কোণের উপরে, যে কোনো একটা। হ্যাঁ, তো আমরা দেখি যে বাহুর ভিত্তিতেও বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে। যেমন ধরো কি সমবাহু ত্রিভুজ, তাই না? এগুলা তো তোমরা পড়ছো, সমবাহু ত্রিভুজ তো চিনো। তো বাহুর ভিত্তিতে দেখি কিরকম আমরা ত্রিভুজ পাই। বাহুর ভিত্তিতে ত্রিভুজ। তো বাহুর ভিত্তিতে ত্রিভুজ এক নম্বর লেখি হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর কি আছে? সমদ্বিবাহু ত্রিভুজ। আর কি আছে? বিষমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজটা কি আমি সরাসরি এখানে একটু তোমাকে বুঝাই দিই, প্লাস আমি সূত্রগুলো লিখে ফেলবো। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান হবে। তো তিনটা বাহু সমান হওয়ার জন্য আমি মানগুলা সেম দেই। যেমন ধরো এটা একটা ত্রিভুজ এ বি সি, এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো, এই বাহুটার মান এ, এই বাহুটার মান এ, এই বাহুটার মান এ। এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ, মানে যে ত্রিভুজের তিনটা বাহুই সমান। এবার সমদ্বিবাহু মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটা বাহু সমান। মনে করো এইটা এ, এইটা এ, এটা হচ্ছে বি দিয়ে দিলাম আমরা। এইটা দ্বারা কি বুঝতেছো তোমরা? যে এই ত্রিভুজের দুইটা বাহু, যেমন এ বি আর কি এসি সমান, এ বি সমান হচ্ছে কি এসি বলা যায়। আর বিসি কিন্তু ভিন্ন। সো এটা হচ্ছে আমাদের কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যার বাহুগুলা তিনটা বাহুই ভিন্ন ভিন্ন। সো তিনটা বাহু ভিন্ন, এটা এ ধরতে পারে, এটা বি ধরলাম, এটা হচ্ছে সি ধরলাম। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজ। এখন তারপরে আসি আমাদের যে, এটা তো আমাদের শিখলাম বাহুর ভিত্তিতে বিভিন্ন ধরনের ত্রিভুজ। এবার আমরা কোণের ভিত্তিতে আসি। কিসের ভিত্তিতে? কোণের ভিত্তিতে। কোণের কোণের ভিত্তিতে ত্রিভুজ। তো কোণের ভিত্তিতে ত্রিভুজ কি আছে? একটা আছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমি আবারও বলতেছি, এগুলো হচ্ছে বেসিক জিনিসপত্র, এগুলো তোমরা জানো, কিন্তু যেহেতু আমি অধ্যায়টা শুরু করতেছি, সো আমাদের একটু বেসিক নিয়ে আলোচনা করাই উচিত।
যেন একটু রিমাইন্ড হয়ে যায় তোমাদের। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি ছিল? সূক্ষ্মকোণ মানে ছিল প্রত্যেকটা কোণ, যে কোণগুলা 90 ডিগ্রি থেকে ছোট, 0 থেকে বড় হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হবে, সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখো এখানে একটা কোণও চোখের দেখায় বোঝা যায় যে এখানে কোনো কোণই কিন্তু 90 ডিগ্রি থেকে বড় হবে না। সো এটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। 2 নম্বর আছে আমাদের কি? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটা কোণ কি হবে? 90 ডিগ্রি হবে, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা তোমরা জানো। আর এটা আছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজটা হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় বা সমকোণ থেকে বড় হবে। এখন দেখো এটা সমকোণ থেকে বড় কিভাবে বুঝি? যদি আমি এখানে একটা লম্ব টানি, এটা হবে কি? এটা হবে সমকোণ। তো সমকোণ থেকে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে না এই কোণটা? সো এটা হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। মানে যে কোণের, যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, সেটাই হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। তো এই ছিল বিভিন্ন ধরনের আমাদের ত্রিভুজ, এগুলা নিয়ে এখন আমরা কাজ করব। তার মানে আমি টোটাল জিনিসটা আরেকবার একটু বলে যাই যে ত্রিভুজ মানে বিভিন্ন ধরনের হয়, সেটা ডিপেন্ড করে কিসের উপরে? সেটা ডিপেন্ড করে তার বাহু ও কোণের উপরে। বাহুর উপর ভিত্তি করে আবার কোণের উপর ভিত্তি করে আমরা ত্রিভুজের বিভিন্ন নাম দিই। সেই নামগুলো এখানে তোমাদের দেখানো হয়েছে। এতক্ষণ ধরে আমরা ত্রিভুজ চিনলাম, এবার আমরা ত্রিভুজের ধরন আমাদের শেষ। এবার বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রগুলো আমরা দেখব, যেগুলা হচ্ছে তোমাদের বইয়ে আছে, এই অধ্যায়ে ম্যাথস সলিউশন করার জন্য আমাদের লাগবে। সো আমরা ওইদিকে চলে যাচ্ছি। তো আমাদের এই টপিকটা শেষ, এবার আসি বিভিন্ন ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল। তো প্রথমেই আসি সমকোণী ত্রিভুজ। আর তোমরা অবশ্যই নোট করবা, যারা পারো এই অধ্যায় তাদের তো ক্লাস দেখারই দরকার নেই, বাট যারা মনে করতেছো যে অনেকটা সময় চলে গেছে, এখন কি রিকভারি করা সম্ভব? হ্যাঁ সম্ভব। তোমরা এই ক্লাসগুলো দেখো, যারা এসএসসি 26 আছো, তো তোমরা যদি এখনো এই ক্লাসগুলো দেখে বা চেষ্টা করো, তোমরা কিন্তু রিকভার করতে পারবে এবং ভালো একটা মার্কস কিন্তু নিয়ে আসতে পারবা ম্যাথসের উপর। তো এবার আসি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটা আমাদের জানা আছে, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বর্গ একক। তো আমরা যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, সো এটা 90 ডিগ্রি হলে এটা আমরা ভূমি ধরতে পারি, আর এটা হচ্ছে তার উচ্চতা। এখন ত্রিভুজ যদি আমার এরকম হয় তাহলে কোনটা ভূমি আর কোনটা হচ্ছে লম্ব ধরবো আমরা? তো ভূমি হচ্ছে সাধারণত ভূমির সমান্তরালে যে বাহু থাকবে সেটা হচ্ছে ভূমি। ভূমি তো আমাদের এরকম প্লেন, তাই না? তো ওই বরাবর কোন বাহুটা আছে? এইটা আছে। সো এইটাকে ভূমি ধরবো, আর এটাকে আমরা কি ধরতে পারবো? উচ্চতা ধরতে পারবো। তো এটা হচ্ছে ভূমি এখানে, আর এটা হচ্ছে উচ্চতা এখানে না, এটার গভীরতা ধরতে পারবো যেহেতু নিচে আছে এটা। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের এই জায়গাটা নিয়ে তোমাদের আমি একটু কথা বলি। এটা অ্যাকচুয়ালি ভূমি গুণ উচ্চতা না বলে যদি আমরা বলি যে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন দুই বাহু, সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। দেখো তো বিষয়টা কিরকম দাঁড়ায়? বর্গ একক। আমি বলছি যে সংলগ্ন, সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। এখন এখানে সমকোণ কোনটা আছে? এইটা আছে। সংলগ্ন দুই বাহু কোনটা? এইটা আর এইটা, রাইট? সো এখানে সমকোণ কোনটা আছে? এইটা আছে। তো সমকোণ সংলগ্ন দুই বাহু কোনটা? এইটা আর এইটা। সো এইভাবে কিন্তু এটা সমান না, কিন্তু মানে আমি বোঝাইতে চাইছি যে এই বাহু আর এই বাহু, হ্যাঁ। সো এইটা আর হচ্ছে এটা। এখন কথা হচ্ছে যদি আমি এইভাবেও বলি তাহলে কিন্তু হয়, মানে বুঝতে কিন্তু আরো বেশি সুবিধা হয় যে সমকোণ সংলগ্ন দুই বাহু। কিন্তু কোশ্চেনে অনেক সময় বলা হয় যে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তোমার ভূমি নির্ণয় করো, মানে ডিরেক্ট বলা থাকে ভূমি।
সো সেই সেন্স থেকে তুমি ভূমি সমান্তরালে যে বাহুটা ওটাকেই ভূমি ধরবা। ওকে, সো তুমি দুইভাবে ইউজ করতে পারবো। সো এইটাই যেহেতু বইয়ে আছে এটা ইউজ করো। ওকে, এবার আমাদের সমকোণ শেষ। এবার আমরা শিখব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা শিখব সম ত্রিভুজের যে কোনো দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল। মানে একটা যে কোনো একটা ত্রিভুজ, তার দুইটা বাহু এবং দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ। তো আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকাই, যে এখানে এই বাহু আর এই বাহু, খেয়াল করো, এটা হচ্ছে এ আর এটা বি, এটা হচ্ছে সি। তো এই ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তো ক্ষেত্রফল যদি আমি বের করি, আমি যদি এই দুই বাহুর মান জানি, এইটা মনে করো কিছু একটা 5 আর এখানে মনে করো 4, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, যে কোনো দুই বাহু, এই যে দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, কাদের, দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, এই যে থিটা, আমি কিন্তু এই বাহু আর এই বাহু নিলে হবে না, আমার ক্ষেত্রফল বের করতে পারবো না, কারণ এই বাহুর মানও যদি আমি জানি 3 মনে করো, যদি এটা না, এটা হচ্ছে আমরা 6 ধরি। তো এখন কথা হচ্ছে এই বাহু আর এই বাহু যদি নেই, এই মধ্যবর্তী কোণ তো আমার দেওয়া নেই। এটা মনে করো থিটা, মানে থিটার একটা মান জানি আমরা, হচ্ছে এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা তো আমার দেওয়া নাই। সো এটা কিন্তু আমি বের করতে পারবো না। তখন দেখা গেল আমি যদি এই বাহু নেই, আমার তো লাভ হইতেছে না। তো তখন ক্ষেত্রফলের সূত্রটা দাঁড়ায় হাফ এ বি সাইন থিটা। এ মানে কি? এ মানে হচ্ছে যে দুইটা বাহু, একটা হচ্ছে সেই দুইটা বাহুর একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, মনে করো এটা এ, এটা হচ্ছে বি, আর এটা যদি থিটা হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে হাফ এ বি সাইন থিটা। আমি কিন্তু এটা কিন্তু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই তুমি অ্যাপ্লাই করতে পারবা, বুঝা গেছে? এখন সমকোণী ত্রিভুজ, বিষমবাহু, সমবাহু, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এখানে বলাই হয়েছে যে ত্রিভুজের জায়গায়, এখন কোন ত্রিভুজ, ত্রিভুজের যে কোনো কোণ, যে কোনো দুই বাহু, ত্রিভুজের যে কোনো দুই বাহু, কোন ত্রিভুজ বলা হয়েছে না। সো তুমি এখানে যে কোনো ত্রিভুজই নিতে পারবা। সো এখন এই ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে তখন তুমি এই সূত্রটাতেই চলে যাবা। তো এবি কি বোঝা গেছে? এবি মানে যে কোনো দুইটা বাহু, আর থিটাটা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত এটা কোণ, সেটা এখানে সাইন থিটা বসে দেব। এখন কোশ্চেন আসতে পারে যে এখানে সাইন থিটা আসছে কেন? সো এটারও ব্যাখ্যা আছে। আমি যেহেতু এখানে ব্যাখ্যায় যাচ্ছি না, আমি যার সূত্রগুলো তোমাদের মনে করাই দিব। তারপরে আমার মূল টার্গেট কিন্তু অনুশীলনী সমাধান করা। সো দ্রুত আমরা অনুশীলনীতে চলে যাব। সো এটা গেল আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি যে কোনো দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি আমরা জানা থাকে। এবার আসি বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজের, বিষমবাহু ত্রিভুজটা কি ছিল? যে ত্রিভুজের তিনটা বাহু কি ভিন্ন ভিন্ন, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা হচ্ছে সি ধরলাম। এখন এই তিনটা যদি আমি জানি, তিনটা বাহু তিন রকম আছে, তাহলে তার ক্ষেত্রফলের সূত্রটা হবে কোন ত্রিভুজ? বিষমবাহু, যে ত্রিভুজের তিনটা বাহুই ভিন্ন ভিন্ন, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এইটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র। এখন তুমি তো এ বি সি এটা বুঝতেছো, মানে এ মানে একটা বাহু, বি আর একটা, সি আর একটা বাহু, বাট এস মানেটা কি? এই এসটাই এখন আমার বোঝা লাগবে। এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ, তাহলে এখন অর্ধ পরিসীমা জানার আগে, অর্ধ মানে তো বুঝতেছি অর্ধেক, পরিসীমা জিনিসটা কি? এই পরিসীমা জিনিসটা হচ্ছে
কোনো একটা বহুভুজ, কি বলছি, কোনো একটা বহুভুজ, সেটা ত্রিভুজ হইতে পারে, চতুর্ভুজ হইতে পারে, পঞ্চ ষষ্ঠ যে কোনো বহুভুজ হইতে পারে। কোন একটা বহুভুজের সবগুলা বাহুর যোগফল, সবগুলো বাহুর যোগফল। তো সবগুলো বাহু যদি তুমি কি করে দাও, যোগ করে দাও, তাহলে ওই বহুভুজটার ক্ষেত্রফল পরিসীমা পাওয়া যাবে। তারপরে অর্ধ পরিসীমা মানে পরিসীমাকে তুমি কত দিয়ে ভাগ করে দিবা, অর্ধ মানে 2, 2 দ্বারা ভাগ করে দিবা। তো ত্রিভুজের এটার হচ্ছে পরিসীমা কি হবে, এটার পরিসীমা হবে a প্লাস বি প্লাস হচ্ছে সি। তাহলে অর্ধ পরিসীমা কি হবে, অর্ধ পরিসীমা হবে এটার কি করে দিব, আমরা অর্ধেক করে দিব। তাহলে a ইকুয়ালস হয়ে যাবে a প্লাস বি প্লাস সি বাই হচ্ছে 2, অর্ধ পরিসীমা। আর এই অর্ধ পরিসীমাকেই s দ্বারা প্রকাশ করা হয়। বোঝা গেছে আমার কথা? সো এইভাবে কিন্তু তুমি যদি কখনো এরকম ত্রিভুজ দেওয়া থাকে যেটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে আমাদের টার্গেট থাকবে কি বের করা, আগে এই ক্ষেত্রফলের সূত্রে আসতে হলে আমাদের কি লাগবে, আগে এবিসি তো আমার জানা আছে, আমার লাগবে এস, অর্ধ পরিসীমা। সো তুমি আগে এই অর্ধ পরিসীমাটা উপরে বের করে নিবা, দেন তুমি হচ্ছে এই ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে পারবা। বোঝা গেছে কি বলছি? নাহলে কিন্তু তোমার আবার ভেজাল লাগবে যে আগে এটা লিখে ফেললে ঝামেলা। সো এই হচ্ছে কথা। এতক্ষণ ধরে আমরা একটা শিখলাম হচ্ছে, এর আগে শিখছি হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, তারপরে শিখছি হচ্ছে কি যে কোনো দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থাকলে তাদের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু এবি সাইন থেটা, মানে দুই বাহুর গুণফল ইন্টু সাইন থেটা। আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখান থেকে একটা জিনিস আমাদের শেখা হয়েছে কি, অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে যতগুলা বাহু থাকবে সবগুলা বাহু যোগ করে দিবা, ওরে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা হয়ে যাবে। এখন চতুর্ভুজ থাকলে, এটা যদি চতুর্ভুজ হইতো এ বি সি ডি, তাহলে সবগুলো যোগ করতা, পরিসীমা বের করতে হইলে। এটা হচ্ছে বিষয়। তো আমাদের এখানে কিন্তু আরেকটা টপিক হয়ে গেছে, পরিসীমা। ওকে, সো এটা আমাদের কভার হয়ে গেল। এবার আমরা শিখবো সমবাহু গেছে সমদ্বিবাহু, সরি বিষমবাহু গেল, এবার সমদ্বিবাহু। আমি একটু ফাঁকি দিতেছি কারণ এত বারবার লেখা কষ্ট। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু মানে কি, যে ত্রিভুজের কি হবে, দুইটা বাহু সমান হবে। সো এটা এ ধরি, এটা এ ধরি, এটা ধরলাম আমরা বি। এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে, আগে একটু ক্ষেত্রফলের সূত্রটা লিখি তারপরে বুঝাই। ক্ষেত্রফল, আমি আবারও বলতেছি, এই সূত্রগুলোর কিন্তু ব্যাখ্যা আছে, কিভাবে আসছে সেটার ব্যাখ্যা কিন্তু আছে। সো ওইদিকে আমরা যাচ্ছি না, কারণ আমাদের টার্গেট হচ্ছে অনুশীলনী সমাধান করা। তো ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে b/4, আর তোমরা কিন্তু নোট করবা, বারবার লিখবা, যত লিখবা তত কিন্তু তোমার ব্রেনে জিনিসটা গেঁথে যাবে। সো রুট ওভার b/4, 4a² মাইনাস b²। এখন এইখানে হচ্ছে এই ক্ষেত্রফলের এই সূত্রটার মধ্যে জানার বিষয় হচ্ছে এ কি আর বি কি, এ সমান কি, বি সমান কি। বোঝা গেছে? এইটাকে আমার বুঝতে হবে, কারণ তোমার ম্যাথ যখন অঙ্ক থাকবে, অঙ্কর মধ্যে প্রশ্নের মধ্যে কখনোই এ বি ডিফাইন করে দিবে না, তোমাকেই কিন্তু এ বি এমন ভাবে ডিফাইন করতে হবে, এমন ভাবে ধরতে হবে যেন তুমি এইখানে বসাইলে কিন্তু অঙ্ক হয়ে যায়, সেটার উপর ফোকাস করা লাগবে। সো এ মানে হচ্ছে সমান সমান বাহু, বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য। আর বি মানে হচ্ছে ভিন্ন বাহু, বা অনেক সময় ভূমিও বলা হয়, কিন্তু এই ভূমিটা আমার কাছে বলা ঠিক না, কারণ মানে ভূমিটা বললে কেমন হয়, যে আমি ধরো এরকম একটা ত্রিভুজ যদি তোমাকে এমসিকিউতে দিয়ে দিছে, হ্যাঁ এটা এরকম, এটা হচ্ছে ধরো এই বাহু, এইটা আর এটা সমান, এটা হচ্ছে ভিন্ন, এখানে ভূমি কোনটা, কেমনে বলবো, তুমি কি এটাকে ভূমি বলবা? এটা যদি ভূমি বলো তাহলে তো এই সূত্রের মধ্যে ঝামেলা বেঁধে যাবে। আমার এইখানে বসাইতে হবে কিন্তু ভূমি, তাহলে এটা যদি আমি ভূমি বলি, এর জায়গায় তাহলে তো বি এর জায়গায় এ দিলে সমস্যা না। সো তোমাকে এমন ভাবে বোঝাইতে চাইতেছি যে এ মানে হচ্ছে সমান সমান বাহু, যে দুইটা বাহু কি হবে, সমান হবে, ওইটাকেই তুমি এ ধরবা। আর বি ধরবা হচ্ছে ভিন্ন একটা বাহু। এখন কোশ্চেনে যদি বলে ভূমির দৈর্ঘ্য, অবশ্যই তোমাকে যেইটা
যেটা ভিন্ন বাহু ওইটাই বের করতে বলছে। বোঝা গেছে? এটা মাথায় রাখবা। সো এ আর বি এর পরিচয়টা আমি তোমাকে বলে দিলাম এখানে। সো খুব সাবধানে এটা আমরা ম্যাথস করতে গেলে আমরা দেখবো যে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়। তো সমদ্বিবাহু গেছে, এবার আমরা শিখবো সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজের ক্ষেত্রফল? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। সো সমবাহু ত্রিভুজ লিখি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো সমবাহু মানে তখন এই বাহুটাও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, তিনটা বাহু। সো এটারও কিন্তু প্রমাণ আছে, এখানে সমকোণী ত্রিভুজ আঁকায় টাকায় ওই ক্ষেত্রফল যে সূত্রটা লিখবো ওইটা নিয়ে আসা যায়। সো এই সূত্রটা হচ্ছে √3/4a² বর্গ একক। এটা খুবই সিম্পল, এটা খুবই সিম্পল, কারণ হচ্ছে তুমি প্রত্যেকটা বাহুর মানই সমান, জাস্ট এখানে বাহুর মানটা তুমি স্কোয়ার করে দাও আর √3/4 সামনে থাকবে, ক্যালকুলেশন করলেই কিন্তু তুমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পেয়ে যাবা। এখন সো এটা তো গেল ত্রিভুজের যতগুলো সূত্র ছিল তোমাদের বইয়ে, 5টা কি 6টা যে সূত্রগুলো ছিল সবগুলো কিন্তু আমি এখানে আলোচনা করে ফেলছি। সো এখানে এক্সট্রা একটা জিনিস শিখাবো। তো ত্রিভুজের বিভিন্ন ক্ষেত্রফলের সূত্র আমাদের শেষ, আমরা সমকোণী ত্রিভুজ শিখছি, ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ ওটার ক্ষেত্রফলের সূত্র শিখছি, বিষমবাহু শিখছি, সমবাহু শিখছি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল শিখছি। সো এখন একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের মধ্যক। এই জিনিসটা একটু শেখার আছে আমাদের, হ্যাঁ, মধ্যক নির্ণয়টা। সমবাহু ত্রিভুজের কি শিখবো? মধ্যক। এটা এমসিকিউতে আসে, হ্যাঁ আমি দেখছি কোন একটা বোর্ডে আসছে। সো এমসিকিউতে যেহেতু আসে এই জিনিসটা তোমাকে একটু শিখাই দিই। মধ্যক মানে হচ্ছে তুমি এই যে এই বাহুটা আছে, এই বাহুটার মধ্যবিন্দু আগে নির্ণয় করবা। এই মধ্যবিন্দু থেকে এই বাহুর বিপরীত শীর্ষ কোণটা, এইটা এই বাহুর বিপরীত শীর্ষ থেকে সরাসরি যে রেখা অঙ্কন করবা, এইটাই হচ্ছে তার মধ্যক। বোঝা গেছে কি বলছি? সমবাহু ত্রিভুজের যে কোনো বাহু ধরবা, ওই বাহুর বিপরীত যে শীর্ষ থাকবে, শীর্ষ মানে এই কোণাগুলো এক একটা শীর্ষ, এই বাহুর বিপরীত শীর্ষ কোণটা এটা। তো এই শীর্ষ বরাবর যে রেখা কল্পনা করা হয় এটাকেই বলা হবে আমাদের কি? মধ্যক। মধ্যক। সেই মধ্যকের সূত্রটা যদি আমি বের করতে চাই, এখন ধরো এটা পুরাটা কত? এ। তো এই পুরাটা যদি এ হয় তাহলে এইটুকু পুরা ধরলাম আমি হচ্ছে এ। তাহলে এটাকে যদি দুই ভাগে ভাগ করি তাহলে এটা a/2, এটা কত? a/2, রাইট? এটা a/2 আর এটা হচ্ছে এ, এটা কি একটা সমকোণী ত্রিভুজ হইছে না? দেখো তো, এ বি সি, এখানে দিলাম ডি, তাহলে এ ডি সি একটা সমকোণী ত্রিভুজ হইছে না? সো এ ডি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা অতিভুজকে, আমরা পিথাগোরাসের যে উপপাদ্যটা জানি সেটা হচ্ছে অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমার টার্গেট কি বের করা? আমার তো মধ্যক নির্ণয় করতে হবে, তার মানে এই লম্বটা বের করা লাগবে, রাইট? সো এটা আমরা বের করতে যদি চাই, সো এত অতিভুজের মানটা বসাও a স্কয়ার, আর এটা লম্ব স্কয়ার থাকলো, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমির মানটা কত? a/2 হোল স্কয়ার, রাইট? সো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, লম্ব স্কয়ার এখানে রাখি, a²/2 এটাকে যদি নিয়ে আসি এই পাশে, a² মাইনাস a² বাই কত হচ্ছে 2 হোল স্কয়ার দিয়ে দেই সমান লম্ব। এখন দেখো এখানে এটা ক্যালকুলেশন করলে কি হবে? এখানে আসবে a²/4, আর এখানে লসাগু করলে হবে 4 মাইনাস a² মানে 3a² বাই হচ্ছে 4, 3a² বাই কত? 4। এটা হচ্ছে লম্ব স্কয়ার। তো লম্ব স্কয়ার, এখন তুমি লম্ব রাখো, আর এই স্কয়ারটা এই পাশে গেলে কি হয়ে যাবে? বর্গমূল। আসলে এই পাশে গেলে না, দুই পাশে বর্গমূল করে পাই। ওর কি হাত পা আছে নাকি ও এক পাশ থেকে আরেক পাশে যাবে? আমরা অনেক সময় বলি যে x প্লাস হচ্ছে 2 সমান হচ্ছে 0। আমরা বলি কি যে হচ্ছে x 2 যদি ওই পাশে যায়, 2 যদি ওই পাশে যায় তাহলে -2 হয়ে যায়। আমার কোশ্চেন হচ্ছে ওর কি হাত পা আছে? ও হামাগুড়ি দিয়ে যায় না হেঁটে যায় না দৌড়ে যায়? কিভাবে যায় ও? সো বিষয়টা আমাদের একটু বেসিক ভাবে মানে পিওর ভাবে শেখা উচিত যে এটা কিন্তু এরকম হয় না, এটা কিন্তু হয় উভয় পক্ষে -2 যোগ করে পাই। কি করছি? -2 যোগ। তো -2 যোগ করলে এটা x হয়ে যাবে, আর এটা +2, এটা -2 সমান হচ্ছে এখানে -2 থাকে। সো এটা কাটাকাটি চলে যায়, তখন x সমান হয়ে যায় -2। সো এইখান থেকে যদি এই যে আমরা x সমান হচ্ছে -2 বলি, এই লাইন থেকে যে এটা আসে, এটা আসতে হলে এখানে আরো দুই একটা লাইন আছে ভিতরে, হ্যাঁ, এক পাশ থেকে আরেক পাশে যায় না। হয় তুমি যোগ করবা,
নাইলে তোমার হচ্ছে গুণ করা লাগবে, নাইলে ভাগ করা লাগবে, কিছু একটা করা লাগে, গাণিতিক অপারেটর দিয়ে কাজ করার পরে এই বিষয়গুলো আসে। তো আমরা এটা মেজর কোনো ইস্যু না, এটা জাস্ট বোঝানোর জন্য আমরা বলি, যে সহজ করার জন্য, যে এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ হয়, এই পাশে যোগ থাকলে ওই পাশে বিয়োগ হয়, বিষয়টা এরকম সহজ করার জন্য তোমাদের, আর কিছু না, নাথিং এলস। এটা নিয়ে তো মারামারি করার কিছু নেই, এক একজন টিচার এক একভাবে পড়াবে, এটাই স্বাভাবিক। ওকে, এটা দেখি আমরা, এখানে কি হবে, √3 এটা হয়ে যাবে 2, কারণ 4 কে তুমি বর্গমূল করলে কত আসবে, 2 আসবে, আর a স্কয়ার আছে, এটার বর্গমূল করলে শুধু a হয়ে যাবে। তার মানে আমাদের এই মধ্যক, যে মধ্যকটা আছে, মধ্যকটা মানেই তো লম্ব ছিল, রাইট? সো মধ্যকের মানটা আমরা, সূত্রটা কত পেয়ে গেছি, যে 3/2, কিন্তু হ্যাঁ ভাই এটা হচ্ছে একক। এখানে আমি কিন্তু বর্গ একক দেইনি, বর্গ কখন হয়, যখন ক্ষেত্রফল বের করতে হলে তখন কিন্তু বর্গ দিবা, আর শুধু যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলা আসে, এগুলা বের করতে হলে তখন তুমি একক দিবা। বুঝে গেছে? সো এই হচ্ছে আমাদের সকল সূত্র আলোচনা শেষ। এবার আমরা সরাসরি সেকেন্ড পার্টে চলে যাব। আমাদের সূত্র নিয়ে আলোচনায় ক্লাসটা শেষ হইল, এখন আমরা অনুশীলনের সমাধান করব। সমাধানগুলা কিভাবে করব, একটা একটা করে সমাধান করব, যেন তোমার আর অন্য কোথাও ক্লাস খুঁজতে না হয়। ওকে, এতক্ষণ ধরে আমরা অনুশীলনের সূত্রগুলো আলোচনা করেছি, এইবার আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাব। যে অনুশীলনীতে শুরুতেই আমরা প্রথম অঙ্কটা নিয়ে এখানে আমি তুলে রাখছি, এটা এখন আমরা সমাধান করব। সো একটা অঙ্ক সমাধান করার ক্ষেত্রে কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো অবলম্বন করলে যে কোনো টাইপের অঙ্ক খুব দ্রুত তুমি বুঝতেও পারবা এবং ওটা সমাধানও করতে পারবা। এখন একটা অঙ্ক সমাধান করার আগে কি লাগে, আমাদের আগে তো বুঝতে হবে কোশ্চেনে কি আছে বিষয়টা। কোশ্চেনটাই যদি আমি না বুঝি তাহলে আমি কিভাবে অ্যান্সার করবো, তাই না? তো এই কোশ্চেনটা বোঝার জন্য কিছু টেকনিক আমি এখানে লিখছি, যে এগুলো আমি এখন তোমাকে একটু বুঝাই। খুবই সিম্পল, তুমি জাস্ট এটা বুঝলে এই 3টা কোশ্চেনের অ্যান্সার যদি তুমি বের করতে পারো এখান থেকে, তাহলে যে কোনো টাইপের ম্যাথ তুমি সহজেই সমাধান করে ফেলতে পারবে। এবং এই জিনিসটা ফিজিক্সে, তোমরা যারা সায়েন্সে পড়ো, ফিজিক্সে খুব কাজে লাগে। সো আমি এখানে আসি, যে এখানে কি দেওয়া আছে, আগে অঙ্কটা একটু পড়ে নিই। যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ, এই জায়গাটা একটু বোঝা লাগবে আমাদের, হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, খুব ভালো কথা। এবার এই 3টা কোশ্চেনের অ্যান্সার আমি খুঁজি। প্রশ্ন বলছি যে আমি এখানে কি বলছি, এগুলা আমি তৈরি করছি, এগুলা এমন না যে এগুলো কোনো সূত্র, জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি এটা লিখছি এখানে, যে কি দেওয়া আছে। প্রথম যখনই তুমি কোনো একটা অঙ্ক করতে যাবা, প্রথম কোশ্চেন করবা কি দেওয়া আছে। চলো দেখি কি দেওয়া আছে। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, রাইট? তাহলে অতিভুজ দেওয়া আছে 25 মিটার, গেল একটা। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকাই, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে তোমাদের জন্য। এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকালাম, যে এ বি সি। সো অতিভুজ দেওয়া আছে কত, 25। এইবার আসো, যে এর একটি বাহু অপরটির 3/4 অংশ। তাহলে একটি বাহু আমি ধরলাম, ধরো এবি, তো অপর বাহু কত আছে, এখানে হচ্ছে বিসি, রাইট? কোশ্চেনটা বলছে একটি বাহু অপরটির 3/4 অংশ। তাহলে একটি বাহু যদি আমি এবি ধরি, অপরটা ধরলাম বিসি ধরো, এখন তুমি একটি বাহু এইটাও ধরতে পারো, অপরটা এটাও ধরতে পারো, কোনো সমস্যা নেই। এখন এই একটি বাহু, এই এবি হচ্ছে একটি বাহু এবি, অপরটির 3/4 অংশ, এইটা এত, এই যে 3/4 অংশ, এত এর 3/4 অংশ। বুঝতে পারছো? এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে জিনিসটা, যে এবি একটি বাহু, আমি এবি ধরে নিছি একটি বাহু, তো অপর বাহুর 3/4 অংশ। অপর বাহুটা কি, অপর বাহু তো বিসি, তাহলে বিসি এর কত অংশ, 3/4 অংশ, এই যে 3/4 অংশ লিখে ফেলছি। এখন আমি এটাকে যদি এক্স ধরি, তাহলে আমি কি লিখতে পারি এখানে বলো তো, এটাকে যদি এক্স ধরি, তাহলে এখানে বিসি এর মান কত, এক্স, তাহলে এক্স গুণ 3/4 না, তাহলে 3x/4 দিতে পারি, 3x/4 কার মান, শুধু এই যে এ বির মান। তাহলে আমি বিসি ধরে নিয়েছিলাম তো এক্স, তাহলে এ বি এর মানটা কি হবে, এই যে 3x/4। ক্লিয়ার হয়েছে এইটুকু? তো এইটা আমার কি এখানে দেওয়া আছে, এই জিনিসটাও দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে অতিভুজ। কি বের করতে হবে, এবার আসো কোশ্চেনে কি দেওয়া আছে, এই কোশ্চেনের উত্তর, এই প্রশ্নটার উত্তর আমরা পেয়ে গেছি। কি কি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, আর একটি বাহু অপরটির 3/4 অংশ আছে, ওইটা থেকে আমরা এটা বের করতে পারি। গেল, কি বের করতে হবে, মূল কোশ্চেন কি চাইছে,
দুইটি বাহুর দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য কে আছে, বিসি আর এবি। এখন বিসির মান যদি আমি বের করি তাহলে কার মান বের করা লাগবে, এক্স এর মান বের করা লাগবে। তো এক্স এর মান বের করলে তো তুমি হচ্ছে বিসিও পেয়ে যাবা, আবার কি এবিও পেয়ে যাবো। তো এটাই হচ্ছে কোশ্চেন, মানে মূল কোশ্চেন আমার, যে কি বের করতে হবে, বের করতে হবে এক্স এর মান। গেল, 2 নম্বর কোশ্চেনের উত্তর পেয়ে গেছি। 3 নম্বর কোশ্চেন আসো, যেটা চাইছে সেটা বের করতে কি কি লাগে, কি চাইছে বলো তো? যেটা চাইছে, চাইছে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য মানে কি এক্স, এক্স এর এবার যেটা চাইছে সেটা বের করতে, এক্স বের করতে কি লাগে, কি লাগে বলতো? এই এক্স এর ভ্যালু যদি বের করতে চাই, এটা ভালো করে খেয়াল করো, এটা কি সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজে কি লাগে, এই যে কি লাগের উত্তর হচ্ছে সমকোণী ত্রিভুজে যদি আমি এই যে এইখান 3টা বাহু থেকে এক্স এর মানটা বের করতে চাই, আমাদের একটা সূত্রই জানা আছে, সেটা হচ্ছে পিথাগোরাস। পিথাগোরাস যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এখানে তো একটা সমীকরণ তৈরি হয়ে যাবে না? তো সমীকরণ তৈরি হয়ে গেলে ওইখান থেকে এক্স এর মান তো বের করতেই পারবো। বোঝাইতে পারছি? হয়েছে আমার 3টা কোশ্চেনের উত্তর দিয়ে, এই 3টা কোশ্চেন দিয়ে আমি অঙ্কটা সলভ করতে পারছি। চলো এবার সরাসরি আমরা অঙ্কটা সলভ করি। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা করছি, সো এটা কিন্তু নোট করবা, অবশ্যই এটা নোট করবা, এটা কিন্তু খুব দরকারি জিনিস। ওকে, এবার চলো আমরা অঙ্কটা সমাধান করি। তো এখানে হচ্ছে সুন্দরভাবে লিখি আমরা সমাধান। দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে বলো, অতিভুজ, এটা লিখো। অতিভুজ, অতিভুজ কি আছে, এসি, এসি 25 কি মিটার। ধরি, এখন আমি বিসি এর মান তো আমার ধরা লাগবে তাই না, তাহলে ধরি এটা এক্স, ধরি একটি বাহু, ধরি একটি বাহু, একটি বাহু এবি এবং অপর বাহু, অপর বাহু বিসি সমান হচ্ছে কত, এক্স মিটার ধরে নিলাম। একটি বাহু এবি এবং অপর বাহু কি বিসি, বিসি সমান হচ্ছে এক্স মিটার ধরে নিছি। অতএব তাহলে এবি সমান আমি এখানে কি লিখতে পারি, যে এবি সমান, এবি সমান আমরা লিখতে পারি কি, এই যে অপর বাহুর কত, বিসি এর কত 3/4, তাহলে এখানে বিসি, বিসি এর মানটা বসাই দিই, এক্স, এক্স গুণ 3/4, তাহলে 3x/4, রাইট? তাহলে এটা হচ্ছে এত মিটার, এখানে লিখে দেব। তাহলে বিসি এর মান তো এক্স ধরে নিছি, আর তাহলে এবির মান কত, এবির মান কত আসে এখানে, এবির মানটা আসে 3x/4, আমি এখানে লিখি 3x/4। এইবার, এইবার সেই এক্স এর ভ্যালু আমরা বের করব। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, পিথাগোরাস অ্যাপ্লাই করব আমরা, যে এটা এখানে করি, যে ত্রিভুজ এ বি, এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পারে। পিথাগোরাসের সূত্র অনুসারে, মানে এটা তুমি জাস্ট সাজায় লিখতে পারলে হবে, সূত্র অনুসারে। তাহলে সূত্র অনুসারে এখানে কি অতিভুজ কি আছে বলো, 25 আছে তাই না, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, তাহলে লম্ব কি এবি, এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার সমান হচ্ছে এসি স্কয়ার। জাস্ট মানগুলো বসো, আমার টার্গেট কিন্তু এক্স এর মান বের করা। তাহলে এবির মান কত, 3x/4 হোল স্কয়ার প্লাস বিসি এর মান কত, এক্স স্কয়ার, এসি এর মান হচ্ছে 25 স্কয়ার, সো এটা হবে 9x² বাই হচ্ছে 16 প্লাস হচ্ছে এক্স স্কয়ার, আর এখানে হচ্ছে 625। এবার আমরা এখানে এটা ক্যালকুলেশন করব, এটা জাস্ট লসাগু করো 16, এখানে 9x² প্লাস 16x² ইকুয়াল 6 into 5,
এটা কি আসে আমাদের, এটা ক্যালকুলেশন করি, এটা হচ্ছে 9 আর 25, 25 এক্স স্কয়ার। আমরা এখানে দেখি পরের লাইনটা, 9x² তাহলে 25x²। আর এটা কোথায় আছে, নিচে আছে না, ভাগাকার গেছে, তাহলে এটাকে আমি আউট করতে হলে দুই পাশে 16 দ্বারা আমার কি 16 দ্বারা গুণ করা লাগবে। তাহলে আমি এখানে জাস্ট 625 ইন্টু 16 দিয়ে দিলাম। তো এইখানে x² রাখি, এখানে 625 ইন্টু 16 ভাগ হচ্ছে 25। তাহলে এটা দিয়ে এটা কাটলে তো 25 হয় আমরা জানি। তো 25 আর 16 জাস্ট গুণ করে দাও, 25 টু 16 যেটা আসে সেটাকে বর্গমূল করলে এখানে x এর মান পেয়ে যাবো আমরা। হ্যাঁ, সো এটা হচ্ছে, আমরা যদি আরেক লাইন দেখি, অতএব x সমান লিখতে পারবো হচ্ছে বর্গমূল, তাই তো। তাহলে x সমান হচ্ছে 25 ইন্টু 16। তাহলে 25 থেকে বেরোবে 5, আর x থেকে বেরোবে কত, 16 থেকে বেরোবে কত, 4। তাহলে 5 ইন্টু 4, তার মানে হচ্ছে 5 ইন্টু 4, তার মানে একবার আসতেছে 20। তাহলে x এর ভ্যালু কিন্তু 20, x এর ভ্যালু 20, তার মানে এই BC এর মান কত পাইছি আমরা। তাহলে BC অতএব, এটা শেষ করব আমরা এখানে, অতএব BC সমান হচ্ছে 20। তাহলে AB সমান কত হবে বলো, এবি মানে হচ্ছে আমাদের কত ছিল, এই যে 3x/4। তাহলে x এর মান যদি 20 বসাই, তাহলে 4 দিয়ে 20 কে কাটলে কত আসবে, 5, 15 চলে আসবে। এটা এটা হচ্ছে, তাহলে আমি করি 3 ইন্টু 20 ভাগ হচ্ছে কত, 4, তাহলে এটা 15 মিটার। এটাও মিটার, এটা মিটার, জায়গা স্বল্পতার কারণে এটা করলাম। সো এটা কিন্তু শেষ। এই যে আমাদের অপর দুইটা বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে কি, একটা হচ্ছে 15, অপরটা হচ্ছে 20। বুঝা গেছে, খুবই সহজ। এরপর আমরা নেক্সট অঙ্কতে যাব, 2 নম্বর। তো এবার আমরা হচ্ছে 2 নম্বর ম্যাথটা তুলেছি, এটা এখন সমাধান করব। আবারও একই নিয়ম। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুবই ইফেক্টিভ। তুমি যদি এটাকে একবার আয়ত্তে নিয়ে আসতে পারো, তোমার ম্যাথ করা খুবই ইজি হবে। সো এই কোশ্চেনগুলো দিয়ে ম্যাথটা আমরা সলভ করব। 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। আগে কোশ্চেনটা বোঝা লাগবে। হ্যাঁ, কোশ্চেনটা বুঝে তারপর আমরা কি কি দেওয়া আছে, কি করতে হবে না করতে হবে এটা করব। মনে করো এটা হচ্ছে একটা দেয়াল, এই দেয়ালের সাথে একটা মই লাগানো আছে। হ্যাঁ, এখন মইটা যদি এখানে এবারও লাগানো আছে, মইটা এই যে এরকম একটা মই লাগানো আছে। এখন মইটার এই গোড়াটা যদি আমি টানি, তাহলে এই উপরের অংশ কি নিচে নামবে না, মানে আমি এটা নামাবো, আমি এটা টানবো, সরি, আমি যদি এই যে এই গোড়াটা ধরে টান দেই, তাহলে কি হইতেছে, এটা তো ছিলই বরাবর, এতটুকু ছিল। তো এইটাকে যখন আমি টানবো, তখন এইটা যখন সরতেছে, এটা কি নিচে নামতেছে না। এখন ওরা কোশ্চেনে এটাই বলছে যে এই যে এইটা যখন, এটা কত দূরে টানলে এটা, এই যে এই মই আর দেয়াল কিন্তু সমান ছিল, কারণ ওই যে 4 মিটার নামছে বলেই তো দিছে, মই নামছে, তার মানে এইখান থেকে 4 মিটার নামছে, তার মানে তো মই এই মাথা পর্যন্তই ছিল। সো এইখানে যখন নামছে মইটা হয়ে গেছে এরকম, তাহলে এই জায়গাটুকু কত, 4 মিটার। বুঝা গেছে। এখন মইটা ছিল কত বলতো, 20 মিটার লম্বা একটা মই আর এটা কিন্তু কত ছিল, এইটা পুরোটা কিন্তু 20 মিটারই ছিল, মই আর দেয়াল। তাহলে এই মই তো এইটা, মইয়ের দৈর্ঘ্য কি চেঞ্জ হবে, মই টানলে, মানে গোড়া ধরে টানলে কি মইয়ের দৈর্ঘ্য চেঞ্জ হবে না, হবে না তো। এটা হচ্ছে কত, 20 মিটার। এখন এইটাও তো আমার 20 মিটারই ছিল, কারণ মইটার মাথা তো এখানে ছিল। তাহলে এইটুকু 4 হলে এটুকু কত হয়ে যাবে, 4 মাইনাস 20 মাইনাস 4, এটা হয়ে যাবে 16 মিটার। বোঝা গেছে এই অংশটুকু। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, রাইট। এবার আমরা আসি কি দেওয়া আছে কোশ্চেনে, দেওয়া আছে কি, কোশ্চেনে দেওয়া আছে মই এর দৈর্ঘ্য। আর আরেকটা হচ্ছে মইটা যখন আমরা গোড়া ধরে টান দিছি, তাহলে এ 4 মিটার নিচে নেমে গেছে। তাহলে এই যে কতটুকু নিচে নামছে এটাও আমাদের দেওয়া আছে। আর আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে, আরেকটা জিনিস আমরা বের করতে পারি যে মইয়ের দৈর্ঘ্য থেকে 4 বিয়োগ করলে এটা কত হয়ে যায়, 16 হয়ে যায়। তাহলে আমরা এটা নাম দিতে পারি, এটা এ, বি, সি, আর এটা হচ্ছে ডি। কি বের করতে হবে, বলছে যে
কত দূরে সরালে, গোড়া, ওই মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে, এই যে মইয়ের গোড়া কিন্তু এটা ছিল, দেয়াল থেকে কত দূরে সরালে মানে এই যে এ বি এর মানটা আমার বের করা লাগবে। হ্যাঁ, তার মানে এ বি আমরা যখন বের করব, এ বির মানটা বের করতে গেলে এবার 3 নম্বর কোশ্চেন কি, যেটা চাইছে এ বি, সেটা নির্ণয় করতে কি লাগে, এ বি নির্ণয় করতে, এ বি নির্ণয় করতে চাই, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না। তো সমকোণী ত্রিভুজ হইলে এটা কি অতিভুজ, এটা লম্ব, এটা কি ভূমি, তাহলে পিথাগোরাস, তাহলে এইখানেও আমাদের কি লাগতেছে, পিথাগোরাস লাগতেছে। গোরাস, বুঝা গেছে? পিথাগোরাস দিয়ে কিন্তু আমরা এটা সলভ করে ফেলবো। সো চলো আমরা এখানে লিখি কি দেওয়া আছে, দেওয়া আছে দেওয়া আছে কি বলো, দেওয়া আছে হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য। এখন মইয়ের দৈর্ঘ্য আমরা কি দিতে পারি, যে এসি, এসি সমান হচ্ছে 20 মিটার। এখন আমরা এই কথাটাই লিখবো যে মইটির গোড়া বি বিন্দু থেকে এ বিন্দুতে সরালে, বি থেকে এতে সরালে, এতে যদি সরাই তাহলে ডিসি সমান হচ্ছে কত মিটার, 4 মিটার, ডিসি সমান 4 মিটার দিতে পারবো। অতএব আমরা অতএব বিসি, বিসি সমান হচ্ছে আমরা কি দিতে পারবো, বিডি, বিডি বিয়োগ হচ্ছে ডিসি সমান হচ্ছে 20 মাইনাস 4 সমান হচ্ছে 16 মিটার। তাহলে আমি বিসিও পেয়ে গেছি, আর হচ্ছে আমার এসি জানা আছে আগে থেকেই, আমার বের করতে হচ্ছে এবি। তাহলে আমরা লিখবো যে অতএব ত্রিভুজ এ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পারে, এবিসি সমকোণী হতে, ত্রিভুজ হতে পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই। এটা লিখি, গোরাস উপপাদ্য অনুসারে পিথাগোরাস উপপাদ্য অনুসারে, তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব আর ভূমি আগে লিখি আমি, লম্ব হচ্ছে, আচ্ছা একটা লিখলেই হয়েছে যে এস বিসি স্কয়ার, বিসি স্কয়ার প্লাস হচ্ছে এ বি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এ বি স্কয়ার এসি স্কয়ার। বিসি এর মানটা হচ্ছে কত, বিসি এর মান হচ্ছে 16 স্কয়ার, এ বি এর মান বের করতে বলছে, এস হচ্ছে 20 স্কয়ার। তো আমরা এখানে এ বি স্কয়ার লিখবো, তাহলে 20 স্কয়ার মানে 400, আর এটা হচ্ছে 16 স্কয়ার মানে 256, 441 এবি স্কয়ার। অতএব এ বি সমান আমরা কি লিখতে পারি, অতএব এ বি সমান হচ্ছে 144 বর্গমূল করলে হচ্ছে 12 হয়ে যায়। এর মান কিন্তু 12। তার মানে মইটির গোড়া দেয়ালের গোড়া থেকে ভূমি বরাবর কত মিটার, 12 মিটার। 12 মিটার যদি আমি সরাই তাহলে এটা 4 মিটার নিচে নেমে যাবে। এটাই হচ্ছে উত্তর। আমার কোশ্চেনে কিন্তু এর মান বের করা লাগতে হয়েছে, তো এর মান তো আমি বের করে ফেলছি, এটাই পারবো, এটাই অ্যান্সার। বোঝা গেছে, খুবই ইজি। সো 3 নম্বর ম্যাথ হচ্ছে এটা, এটা আমরা এখন সমাধান করব। তো কোশ্চেনটা আগে একটু পড়ে বোঝার চেষ্টা করি যে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। পরিসীমা মানে কি ছিল, 3 বাহুর যোগফল। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সো আমি এই সমস্যাটা সমাধান করার জন্য আমি 3টা কোশ্চেন করে এখান থেকে উত্তর বের করে নিয়ে আসবো। আমাদের এটা হচ্ছে একটা টেকনিক, এটা অবলম্বন করব আমরা, একটা তাবিজ এটা আর কি। সো ধরো এখানে কি আছে, প্রথম কোশ্চেনটা কি করব, কি দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটার সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, গেল নাম্বার 1। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, এই জায়গাটা ইম্পর্টেন্ট। সমান সমান যে বাহু, আমি একটা ত্রিভুজ যদি আঁকাই এখানে, সমদ্বিবাহু ত্রিভুজ,
এটা এ বি সি। তো এটা আমরা বি ধরি সাধারণত, না, আর এটা এ ধরি, এটা এ ধরি। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা এ, এটাও এ, এটা হচ্ছে ভূমি বি। তো কি কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে পরিসীমা দেওয়া আছে, ভালো কথা। এবার কোশ্চেন বলছে আর আরেকটা হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ। আরেকটা, এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কি চাইছে? চাইছে এটা কি আমাদের ক্ষেত্রফল চাইছে। 3 নম্বর কোশ্চেন, ক্ষেত্রফলের সূত্রটা কি? যে বি বাই 4 রুট ওভার 4 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটাই তো চাইছে, তাই না? এটা চাইছে। 3 নম্বর কোশ্চেন করব, যেটা চাইছে সেটা বের করতে কি লাগে। এখন যেটা আমার চাইছে, ধরো চাইছে কি? চাইছে হচ্ছে ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল নির্ণয় করতে আমার বি আর এ লাগে না? সো বি আর এ মানে কি? এই বাহুগুলার কি দৈর্ঘ্য না? এ আর বি এর মান আমার এখান থেকে বের করা লাগবে। আগে বের করে তারপরে আমি এখান থেকে ক্ষেত্রফলের সূত্রে বসাইতে পারবো। বোঝা গেছে? তো এখন এটা যদি আমি বের করতে চাই, তো বের করতে গেলে যেটা চাইছে সেটা বের করতে আমাদের কি করা লাগবে? এটা যদি আমি এক্স ধরি, ভালো করে খেয়াল করো তো, এটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এই অংশগুলা কি হবে? আমাকে তো বলছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ। এখন একটা জিনিস বোঝো তো, আমার কাছে যদি 100 টাকা থাকে, এটা আমার কাছে, এটা তোমার কাছে যদি ধরো হচ্ছে আমার টাকার দ্বিগুণ, তোমার টাকা দ্বিগুণ, মানে তুমি কি করবা? আমার টাকার সাথে 2 গুণ করবা, তাই তো? আমার টাকার দ্বিগুণ, আমার, তাই তো? দ্বিগুণ, তোমার টাকা যে দ্বিগুণ হয়েছে, 200 হয়েছে। 200, আমি কি 200-র সাথে 2 গুণ করছি? আমি কি তোমার টাকার সাথে 2 গুণ করছি? না, আমি কিন্তু আমার টাকার সাথে 2 গুণ করে তোমার টাকাটা পাইছি, রাইট? সো তোমার টাকাটা যে পাইছি, এবার এইখানে দেখো তো বিষয়টা তো ওইরকমই। সমান সমান বাহুর দৈর্ঘ্য, এখানে একটু থামো। সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ। তাহলে এই যে 5/6, এই অংশটা কার সাথে গুণ করা লাগবে? ভূমির সাথে গুণ করা লাগবে। বোঝা গেছে? তাহলে এই যে সমান সমান বাহু কি? এবি সমান হচ্ছে এসি সমান হচ্ছে বিসি। বিসি এর কত অংশ? 5/6 অংশ। তো 5 বাই এই বিসি এর মানটা কত ধরে? যদি এক্স ধরি, এক্স গুণ কত? এর মানে তো গুণ 5 বাই কত? 6। তাহলে এটা হয়ে যাবে 5x বাই কত? 6 হয়ে যাবে। এই অংশটা কার? এই অংশটা হচ্ছে এই যে 5x বাই 6, এটাও 5x বাই কত? 6 সমান সমান 72। বোঝা গেছে কি বলছি? তো আমি যদি ক্ষেত্রফলটা বের করতে চাই, যেটা চাইছে সেটা বের করতে আমাদের এক্স এর মান জানা লাগবে। এক্স এর মান জানলেই তো আমি এখানে বসাইতে পারবো। তো এক্স এর মানটা জানবো কিভাবে? এক্স এর মান যদি আমি জানতে চাই, আমাদের একটা সমীকরণ গঠন করা লাগবে। সো সমীকরণটা গঠন করব কোথায় কোথায়? এই যে এখানে কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে কি? পরিসীমা মানে 3 বাহুর যোগফল। তো 3টা বাহু তো তুমি পাইছই। এই 3টা বাহু, যে x + 5x + 6, 5x + 6, 3টা যদি যোগ করে সমান এটা দাও, তাহলে কি তুমি ওইখান থেকে x এর মান বের করতে পারবে না? x এর মান বের করা মানেই তো a আর b এর মান বের হয়ে গেছে। তার মানে ক্ষেত্রফলে বসাই দিলে হয়ে যাবে। তো আমরা অঙ্কটা করি এবার। এতক্ষণ আমি মুখে মুখে বলছি। সো এবার আমি থাক, এটা থাক, আমরা সমাধানে যাই। সমাধান। তো এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে, এটা আগে লিখি। দেওয়া আছে, কি দেওয়া আছে? ত্রিভুজের পরিসীমা। তো ত্রিভুজের পরিসীমাটা কি? পরিসীমা হচ্ছে 16 মিটার দেওয়া আছে। এবার আমরা ধরি, কি ধরবো বলো তো? ধরতে হবে কার মান? তুমি কি সমান সমান বাহু ধরবা না ভিন্ন বাহু? ভূমিটা ধরবা, ভূমি ধরবা, কারণ ভূমির সাথে গুণ করা লাগবে। ধরি এটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। এটা হচ্ছে, আমরা লিখবো কি? ধরি ভূমির দৈর্ঘ্য। ভূমির দৈর্ঘ্য কত? বি সমান, যেহেতু আমরা ভূমি বি দ্বারা প্রকাশ করি, তুমি এ দ্বারা প্রকাশ করলে হবে, কিন্তু তখন সূত্রটা ঘুরায় লিখতে হবে কিন্তু। সো আমরা ওইটা না করে যেটা দেওয়া আছে সেটাই করি। তো ভূমির দৈর্ঘ্য হচ্ছে ধরি এক্স মিটার, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান সমান বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান সমান বাহু এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ভূমি এর কত? 5/6 অংশ। তো এটা কাটাকাটি করলে, গুণ করলে সরাসরি 5x বাই কত? 6x মিটার হয়ে যাবে। বোঝা গেছে কি বলছি? সো মিটার এটা হইছে। এখন সমান সমান বাহু পাইছি, আমি ভূমিও পাইছি। এখানে 2টা বাহু, এখানে একটা বাহু, এই 3টা বাহু আমরা কি করে দিব? যোগ করলে আমাদের কি হয়ে যাবে? পরিসীমা পাওয়া যাবে না? তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি। শর্ত মতে, তাহলে শর্ত মতে কি? x + 5x + 6 + 5x + 6 সমান হচ্ছে কত? পরিসীমা 16। সেটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, আমি একটু শর্টে করে ফেলি। এখানে লসাগু কত হবে? 6। তো 6 আর এখানে লসাগু হয়ে যাবে 6।
ছয় ছয় আর এখানে হচ্ছে 5 5 10, 6 আর 10 কত হয় 16, 16x সমান হচ্ছে 16। তো এখানে তুমি x যদি রাখো তাহলে 16 গুণ 6, এটা ভাগ আকারে আছে, এটা উঠাইতে হলে দুই পাশে 6 দ্বারা গুণ করা লাগবে, এখানেও গুণ এখানেও গুণ। ওটা না বলে সরাসরি বলে ফেলি যে এটা এই পাশে গেছে, তো এখানে গেলে 6 হয়ে যাবে আর এই 16 নিচে চলে আসবে, এটা একটা কাটাকাটি করলে কত থাকবে 6। তাহলে x এর মান কত আসছে আমাদের, x এর মান কিন্তু 6। x মানে কি ছিল আমার, x মানে ছিল ভূমি, তার মানে b এর মান তুমি পেয়ে গেছো। এবার এই অংশটা আমরা মুছে দিই, এটা আমাদের লাগবে না। অতএব b সমান হচ্ছে পাইছো তুমি 6। অতএব a সমান কি লিখতে পারবো বলো, a সমান কি ছিল 5x বাই 6, তো 5 গুণ 6 বাই কত 6, তো এখন কাটাকাটি করলে 5, তাহলে a এর মান পেয়ে গেছি 5। এবার তুমি এই যে আমাদের ক্ষেত্রফলের যে সূত্র, ওই সূত্রে বসানোর জন্য a আর b এর মানের দরকার ছিল না, a আর b তো আমরা বের করে ফেলছি, রাইট? সো এখানে মিটার দিয়ে দাও এগুলো, মিটার। অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বি এর মান কত আমাদের 6, 6 বাই 4, 4 a স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস 6 স্কয়ার। সো এখানে 6 বাই 4 রাখি, এটা এখানে 25, 4 25 100, 100 থেকে 36 বাদ দিলে 64, 64 আর এখানে 8 বেরোবে, 6 বাই 4 ইন্টু কত 8, কাটাকাটি করলে এটা 2 বেরোবে, এখানে কাটাকাটি করলে 2 থাকে 12। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 12। এখানে কিন্তু একটা কাজ করবা, বর্গ একক দিবা, যখন সূত্র লিখবা তখন একক, ক্ষেত্রফল হলে বর্গ একক, আর এখানে দিয়ে দিবা বর্গ মিটার, কারণ তুমি এখানে মিটারের মান বসাই দিছো, বর্গ মিটার। সো এখানে হয়ে যাবে বর্গ। সো এই হচ্ছে আমাদের সমাধান, সমত্রিভুজের ক্ষেত্রফলটা, এটা হচ্ছে 12 বর্গ মিটার। বোঝা গেছে? দেখো আমি একটু কথা বলি যে ম্যাথগুলা কিন্তু কঠিন না, তোমার জাস্ট চিন্তাটা একটু চেঞ্জ করা লাগবে, বা তুমি কিভাবে একটা ম্যাথ কিভাবে করবা, কিভাবে আগাবা, সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তুমি যদি শুরুতেই ভয় পেয়ে ম্যাথটা না করো, তাইলে তো ধরো আগাইতে পারবে না, তোমাকে একটু সাহস রাখা লাগবে। আর কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলা তুমি যদি অবলম্বন করতে পারো, ম্যাথ কিন্তু খুব ইজি, ম্যাথকে কঠিন ভাবার কিছু নাই। তুমি ম্যাথ ছাড়া চলতেই পারবে না, ম্যাথটাকে অবহেলা করলে তোমারই লস। কারণ তুমি আজকে 10-এ পড়তেছো, এসএসসি আছে, কলেজে যদি সায়েন্সে পড়ো কলেজে আছে ম্যাথস, অ্যাডমিশনে যে আবার ধরো আর্টস থেকে মনে করতে পারো যে তুমি হচ্ছে তোমার স্কুল পর্যন্তই ম্যাথমেটিক্স শেষ না, তুমি কিন্তু অ্যাডমিশনে বিভিন্ন, যেমন আইবি এর অ্যাডমিশন যদি দিতে চাও, তোমার ক্ষেত্রে ম্যাথে সেই পরিমাণ একটা প্রেশার নেওয়া লাগবে। সো তারপর হচ্ছে চাকরি বাকরি পরবর্তীতে আছে। সো এইগুলাই। আর আরেকটা ধরো, এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে ধরো নর্থ সাউথে তুমি যদি এনএসইউ তে পরীক্ষা দিতে যাও, তোমার কিন্তু এখানে ম্যাথসে অ্যাডমিশন দেওয়া লাগে, ম্যাথসে ভালো একটা মার্কস থাকে। সো এইটা হচ্ছে বিষয়, ম্যাথটাকে অবহেলা করা বা হচ্ছে হেট করা, যেটাকে বলে, অনেকে বলে যে আই হেট ম্যাথমেটিক্স, এটা করার দরকার নেই। তুমি শিখো, তুমি ধৈর্য ধরে শিখো, টেকনিকগুলো বারবার প্র্যাকটিস করো, দেখবা তুমি ম্যাথে ভালো করতেছো। এবার আমরা 4 নম্বর ম্যাথটা করব। 4 নম্বর ম্যাথটাতে বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 25 সেন্টিমিটার আর একটা হচ্ছে 27 সেন্টিমিটার, তার মানে দুইটা বাহু অলরেডি দুই রকম। এখন এই ত্রিভুজটা কি ত্রিভুজ সেটা আমরা আন্দাজ করতে পারতেছি না, অন্তত এইটুকু ধরতে পারতেছি, দুই বাহু যেহেতু দুই রকম, আরেকটা যে বাহু সেটা যদি 25 হয় তাহলে সমদ্বিবাহু হবে, অথবা সেটা যদি 27 হয় সমদ্বিবাহু হবে, আর যদি ভিন্ন হয় তাহলে কি হয়ে যাবে, বিষমবাহু হয়ে যাবে। এটুকু কিন্তু বুঝতে পারতেছি এইটুকু পড়ে শুধু। এবং পরিসীমা কত দেওয়া আছে 87। তো পরিসীমা যদি দেওয়া থাকে, দুই বাহু দেওয়া থাকছে, আরেকটা বাহু কি বের করতে পারবো না? কারণ পরিসীমার সমান কি, তিনটা বাহুর যোগফল। এইটুকু বুঝে ফেলছি, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথম কথা হচ্ছে, আমরা এই একই কোশ্চেন কি দেওয়া আছে, দুই বাহু আর পরিসীমা দেওয়া আছে, চাইছে কি চাইছে, ক্ষেত্রফল চাইছে, রাইট? সো ক্ষেত্রফলের সূত্র কোনটা ব্যবহার করব সেটা ডিপেন্ড করতেছে আরেকটা বাহুর দৈর্ঘ্য কত সেটার উপরে, কিন্তু সেটাই বলে দিবে যে এটা সমবাহু হবে অথবা সমদ্বিবাহু হবে।
যা চাইছে তা বের করতে কি লাগে। এখন খেয়াল করো যে এটা হচ্ছে যদি সমবাহু ত্রিভুজ হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে সূত্র কি হবে? b/4 a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার, এটা একটা। আর যদি বিষমবাহু হয় তাহলে তার ক্ষেত্রফলের সূত্র কি? s * s - a s - b s - c। তার মানে দেখো দুইটা ক্ষেত্রেই তোমার কি বের করা লাগতেছে? আরেকটা বাহুর মান বের করতে হইতেছে। তো আরেকটা বাহুর মান বের করব কিভাবে? এই যে পরিসীমার এইটা দিয়ে একটা শর্ত গঠন করে, একটা সমীকরণ গঠন করে এখান থেকে আমরা কিন্তু অপর যে বাহুটা আছে সেটা বের করে ফেলতে পারবো। বের করে জাস্ট যেই ত্রিভুজ হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফলে বসাই দিব। খুব ইজি। তো চলো সমাধান করি। তো দেওয়া আছে, কি দেওয়া আছে? ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে, ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে, একটা এ সমান হচ্ছে 25 সেন্টিমিটার ধরি, আর হচ্ছে বি সমান হচ্ছে কত? 27 সেন্টিমিটার। বোঝা গেছে? সো ধরি অপর বাহু সমান হচ্ছে সি সেন্টিমিটার। অতএব ত্রিভুজের পরিসীমা, সো পরিসীমা কিন্তু দেওয়া ছিল, এটা এখানে লিখে নিতে পারো যে ত্রিভুজের এটা দিয়ে এবং দেই, এটা কাজ করো। দেওয়া আছে ত্রিভুজের পরিসীমা হচ্ছে 84 সেমি। এই যে এটা লিখে দিলাম, এবং ত্রিভুজের দুই বাহু যথাক্রমে এটা, তারপরে ধরি অপর বাহু হচ্ছে সি সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের পরিসীমার সূত্র কি হবে? a প্লাস বি প্লাস হচ্ছে সি সেন্টিমিটার। তাহলে শর্ত মতে কি হবে? শর্ত মতে আমাদের টার্গেট ছিল একটা কি সমীকরণ গঠন করা, শর্ত মতে। হ্যাঁ, তো শর্ত মতে দেখো কি হবে, সমীকরণ গঠনটা করতে পারবো যে a প্লাস বি এটা প্লাস সি, যেহেতু পরিসীমা তো এটা সমান পরিসীমা লিখে দিতে পারি। তো a এর মানটা তুমি বসাও 25 প্লাস 27 প্লাস হচ্ছে সি ইকুয়ালস 84। তাহলে সি সমান হচ্ছে 84 মাইনাস 25 মাইনাস 27। সো এটা করলে ক্যালকুলেশন করলে কত আসে আমাদের? ক্যালকুলেশন করলে আসবে সি এর মান হচ্ছে 32। সো পুরোটা ক্যালকুলেশন করলে এটা 40, আর এখানে 5 7 12 52। তো এটা ক্যালকুলেশন করলে 32 আসে, রাইট? সো 32 আমাদের কি বের হয়ে গেছে? সি এর মান, অপর বাহু। তো সি এর মান দেখো 32, এর মান হচ্ছে 25, বি এর মান হচ্ছে 27। তাহলে এটা কি ত্রিভুজ? তিন বাহু তিন রকম, তাহলে বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের কোন ক্ষেত্রফলের সূত্র লাগবে? এই যে এটা লাগবে, ওইটা লাগবে না, এইটা, রাইট? এখন কথা হচ্ছে আরেকটা জিনিস, এই ক্ষেত্রফলের সূত্র বের করতে যা চাইছে তা বের করতে কি লাগে? কি লাগে? এবিসি তো বের হয়ে গেছে, আমাদের এখন কি অর্ধ পরিসীমা লাগে না, এস? তাহলে আমাদের এসটাও কি করে নিতে হবে? বের করে নিতে হবে। এখন দেখো তুমি তো পরিসীমা তো দেওয়াই আছে 84, তাহলে এটার অর্ধ পরিসীমা বের করতে হলে এস এর মান কি হয়ে যাবে? 2 দিয়ে ভাগ করলেই তো অর্ধ পরিসীমা হয়ে যাবে। তোমার আর ওই a প্লাস বি প্লাস সি ভাগ 2 করার দরকার নাই তো, কারণ এটা এখানে দেওয়া আছে। সো এখানে লিখে ফেলি যে অতএব অর্ধ পরিসীমা সীমা এস সমান হচ্ছে 84 বাই কত? 84 বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে 42, রাইট? 42 সেমি। অতএব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s মাইনাস a সি। এটা হচ্ছে 42 মাইনাস এর মান কত ছিল আমার? 25। 42 মাইনাস 27, 42 মাইনাস 32।
সি এর মান 32 ছিল। এবার দেখো এখানে জাস্ট ক্যালকুলেশন করতেছি, 4 2, এটা হচ্ছে 17 ইন্টু এটা হচ্ছে 15, এটা হচ্ছে 10। সো এটা ক্যালকুলেশন করলে আসে, ক্যালকুলেশন করলে আসবে তোমার 10,7,1,0,0 এটা আছে। হ্যাঁ, তো এটাকে আবার বর্গমূল করলে আসবে 3,2,7,6। এটা ওইখানে দেওয়া আছে, ওইখানে করা আছে আমার, এই জন্য আমি বসাই দিলাম যেহেতু ক্যালকুলেটর ইউজ করতেছি না। সো এই হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এটা হচ্ছে বর্গ সেমি। এই হচ্ছে আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল, বোঝা গেছে? তাহলে এই ম্যাথটাতে আমরা যখন করলাম আমাদের দুইটা বাহু দেওয়া ছিল, আরেকটা বাহু যদি আমি না জানি তাহলে তো বুঝতে পারতেছি না কোন ত্রিভুজ, তাই না? আর কোন ত্রিভুজ না জানলে সেটাকে ওইটার ক্ষেত্রফলের সূত্রটা আমি বসাইতে পারতেছি না। সো এইভাবে কিন্তু প্রশ্ন করে করে ভেঙে ভেঙে অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি আমি। তোমরা এই কাজটাই করবে, এভাবে যদি প্র্যাকটিস করো তাহলে যে কোনো ম্যাথ দ্রুত সমাধান করতে পারবা। এবার আমরা 5 নম্বরটা করব। সো এবার আমরা 5 নম্বর ম্যাথটা করব। এটা দেখো 3 স্টার দেওয়া আছে, এটা কিন্তু আসে বা প্রায় আসে। সো এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। তো এখন দেখো আগে কোশ্চেনটা আমরা পড়ি যে একটি সমবাহু ত্রিভুজ, শুরুতেই সমবাহু ত্রিভুজ বলে দিছে। তো সমবাহু ত্রিভুজ যদি হয়, আগে পড়ি ম্যাথটা। হ্যাঁ, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, প্রত্যেকটা বাহুই কিন্তু 2 মিটার বাড়াইছে, বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। বাহু যদি বাড়াই তাহলে বাহু কি দৈর্ঘ্য বড় হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য যখন বড় হবে তখন তো এই জায়গাও বেশি নেবে, তাই না? তো ক্ষেত্রফল বেড়ে যাবে কতটুকু, এই যে 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো প্রথম কথা হচ্ছে ত্রিভুজের আমাদের কি দেওয়া আছে, কিছু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়া আছে, বেড়ে গেছে, বাহুর দৈর্ঘ্য কিন্তু দেয় নাই। সো এর মানটা মানে এই যে বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি প্রত্যেকটা ধরি, এর মান কিন্তু অজানা, ওটা আমার বের করা লাগবে। তারপরে হচ্ছে ক্ষেত্রফল এতটুকু বেড়ে যায়। এখন ধরো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমি বাড়াই, আমার ত্রিভুজটা অবশ্যই এরকম বড় হবে। এটা কি হয়ে যাবে, এ প্লাস কত হয়ে যাবে, 2 হয়ে যাবে না? প্রত্যেকটাই কিন্তু এ প্লাস কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, এ প্লাস 2। তো এখন কি চাইছে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য মানে এর মান চাইছে। যা চাইছে তা বের করতে কি লাগে, এর মান যদি আমি বের করতে চাই তাহলে আমার এখানে কি করা লাগবে, কারণ এখানে কি করা লাগবে, এইখানে একটা বিষয় দেওয়া আছে যে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়, মানে এইখানেই আমার একটা কি শর্ত দেওয়া আছে, একটা সমীকরণ গঠন করা লাগবে। সো এখন দেখো তো এই যে 6√3 বেড়ে যায়, এই অংশটুকু কোনটুকু, এই অংশটুকু কিন্তু এই যে এইটা, বোঝা গেছে? তো এই যে ভিতরে ফাঁকা অংশটাকে এই যে এই ডার্ক করতেছি আমি, এই অংশটা কিন্তু 6√3। তো এখন বড় ত্রিভুজ যেটা আছে ওইটা থেকে যদি আমি এই ছোট অংশটুকু বাদ দিয়ে দিই, শুধু কোন জায়গাটুকু থাকে, এই 6√3 থাকে না? তাহলে আমার এখানে বড় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a+2, এটা দিয়ে যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখবো। ওই সূত্র থেকে, ওই ক্ষেত্রফল থেকে এই যে ভিতরের ত্রিভুজটা, এটার ক্ষেত্রফলের সূত্র আছে, এটা বিয়োগ করে দিলেই তো এই অংশটুকু আমি পাবো। তাহলে তো আমার একটা শর্ত গঠন হয়ে যাচ্ছে। তাহলে এখন তাহলে ধরি, সমাধান করি এটা আমরা। সমাধান ধরি, কি ধরবো, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বলো দৈর্ঘ্য কি, দৈর্ঘ্য হচ্ছে এ। এখন তুমি এ কি ধরবা, সেন্টিমিটার, মিটার নাকি না একক? যেহেতু এগুলো সব মিটারে দেওয়া আছে না, তো তুমি মিটার ধরে নাও, এ মিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্রটা কি বলো তো, বলতে পারবা? লিখে ফেলো, খাতায় লিখে ফেলো তুমি আগে, তারপর আমি লিখি। √3/4 a² বর্গ মিটার। এটা যেহেতু মিটার ধরছি এখানে, কিন্তু এই জন্য আমি বর্গ মিটার দিয়ে দিতেছি। হ্যাঁ, এটা যদি না জানতাম, মিটার না জানতাম, একক দিতাম, তাহলে এখানে দিতাম বর্গ একক। এই জায়গাগুলো একটু ক্লিয়ার ভাবে লিখবা, এগুলার জন্যই কিন্তু তোমার হচ্ছে অনেক সময় টিচার রাগ করেন, মার্কও কাটতে পারে, জানি না কি অবস্থা। তো এবার আসি এইখানে, যে এটা যে গেল ত্রিভুজের ক্ষেত্রফল,
এবার আমরা বাহুর দৈর্ঘ্য যদি বাড়াই তাহলে ত্রিভুজ নতুন আরেকটা ত্রিভুজ হবে। তাহলে আমরা লিখব প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে নতুন দৈর্ঘ্য কত হবে? নতুন দৈর্ঘ্য হবে হচ্ছে a+2 মিটার। তাহলে নতুন ক্ষেত্রফল কি হবে? নতুন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3 ওটাও তো সমবাহুই থাকবে, তাই না? তাহলে বাহুর দৈর্ঘ্য a+2 হোল স্কয়ার বর্গ মিটার। এখন ধরো এটা হচ্ছে বড় ত্রিভুজ, এই বড়টার ক্ষেত্রফল। তো বড়টার থেকে এই যে ছোটটার ক্ষেত্রফল এটা বাদ দিলেই তো আমি এই অংশটুকু পাবো, আর এই অংশটুকুর মান কত? 6√3। ওকে, তাহলে শর্ত মতে আমি লিখতে পারি, শর্ত মতে এই যে √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার সমান হচ্ছে 6√3। এখন আমরা যদি এখান থেকে সহজে ক্যালকুলেশনটা করার চেষ্টা করব, √3/4 এখানে আছে, কমন নিয়ে নাও, √3/4। তাহলে এখানে হবে a+2 হোল স্কয়ার মাইনাস এখানে থাকবে a স্কয়ার, এটা করলাম, এখানে 6√3। এবার আমরা ক্যালকুলেশনটা এদিকে করি। সো এটা a+b হোল স্কয়ার সূত্র ভেঙে দাও, তাহলে a স্কয়ার প্লাস 4a প্লাস হচ্ছে 4 মাইনাস a স্কয়ার। আর এইখানে দেখো √3/4 এটার সাথে গুণ আকার আছে না, সো এটাকে যদি আমরা সমীকরণের ওই পাশে নিতে চাই তাহলে এটা উল্টায় যাবে। তো এখানে আছে 6√3 অলরেডি আছে, এখানে 4 কত হয়ে যাবে? √3। সো এটা কাটা, এখানে a স্কয়ার কাটা, তাহলে এখানে হবে 4a প্লাস 4 সমান হচ্ছে 24। তো এখানে হচ্ছে 4a ইকুয়ালস 24 মাইনাস 4 20, অতএব 4a সমান হচ্ছে 20, অতএব a সমান হচ্ছে 20, 4 সমান হচ্ছে 5। তো এর মান হচ্ছে 5। এ মানে কি ছিল? ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এই যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার x a মিটার, তো এর মানটা হচ্ছে 5 মিটার। সো প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার। এটা কিন্তু তুমি লিখবা, অতএব প্রতিটি বাহু দৈর্ঘ্য a সমান হচ্ছে 5 মিটার। শেষ, এটাই উত্তর তোমার। বুঝা গেছে? খুবই সহজ। এবার আমরা 6 নম্বর ম্যাথটা করব। আমরা কিন্তু সবগুলা ম্যাথ করব তোমাদের জন্য, সবগুলা, একটাও বাদ দিব না, যেন তোমার অন্য কোথাও আর ছোটাছুটি করা না লাগে। তো আমরা এবার 6 নম্বর ম্যাথটা সমাধান করব। কোশ্চেনটা পড়ি। একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 এবং 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। দেখো, এই কোশ্চেনটা যখন আমি পড়তেছিলাম এতটুকু আসা পর্যন্ত আমি কিন্তু কিছু বুঝতে পারতেছি না, যে যথাক্রমে দুইটা বাহু এটা আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। এখন এটা কোন ত্রিভুজ সেটা বুঝতে পারতেছি না, 1 নম্বর কথা। আমি যদি বুঝতে না পারি কোন ত্রিভুজ, তাহলে কোন ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করব সেটা একটা বিষয়। যখন আমি এই জায়গাটা আসলাম, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এইটা যখন আসছি তখন আমরা এই অন্তর্ভুক্ত কোণ দিয়ে একটা ক্ষেত্রফলের সূত্র পড়ছিলাম, সেটা কি হাফ এ বি, তারপর কি ছিল? সাইন থিটা, মনে আছে? এটা কিন্তু আমরা পড়ছিলাম। সো এই সূত্রটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করা লাগবে, আর কোনো রাস্তা নাই আমার। তো কি দেওয়া আছে? দুইটা বাহুর দৈর্ঘ্য। কি চাইছে অন্তর্ভুক্ত কোণ মানে হচ্ছে থিটা চাইছে। এবার এই যা চাইছে তা বের করতে কি লাগে? এবার এই থিটা বের করতে হইলে তা আমাদের কি লাগবে? এ আর বি এর মান তো জানি, এ আর বি এর মান জানি না, তাহলে থিটা বের করতে আর কিছুই দরকার না, সরাসরি এই সূত্র দিয়ে একটা শর্ত গঠন করলেই হয়ে যাবে, কারণ এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। আর কিছু এক্সট্রা কিচ্ছু করার দরকার নেই, সরাসরি এই সূত্রটা সমান এটা আমরা বসাই দিলে এখান থেকে থিটার মানটা বের হয়ে যাবে। হ্যাঁ, তো এখন চলো আমরা লিখি। তাহলে দেওয়া আছে সমাধান।
দেওয়া আছে। ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ সমান কি ধরবো 26 মিটার এবং বি সমান হচ্ছে 28 মিটার এবং ক্ষেত্রফল এত বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তো এখন এবং ক্ষেত্রফল কত 182 বর্গ মিটার। এবার এই কথাটা লিখবে যে আমরা জানি ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি, ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি সাইন থিটা বর্গ মিটার দিয়ে দাও। তাহলে শর্ত মতে কি দিব, হাফ এ বি সাইন থিটা সমান হচ্ছে 182, এটা দিয়ে দাও। বুঝা গেছে? এবার জাস্ট এখানে মানগুলো বসো, তুমি হাফ বসো, এ এর মান হচ্ছে 26 28 সাইন থিটা সমান হচ্ছে 182। তো এইখানে 13 কাটাকাটি করলে 13 আর হচ্ছে 28, যদি তার মানে এটা হচ্ছে ক্যালকুলেশন করলে আসবে 3364 সাইন থিটা সমান 182। হ্যাঁ, এটা কিন্তু এই যে 364 আসে, হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে। সো এখানে হচ্ছে আমি সাইন থিটা রেখে এটারে ওই পাশে পাঠিয়ে দিব। সো এখানে আমি লিখবো হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে 182 বাই হচ্ছে 364, এটা কাটাকাটি করলে আসবে 2 হাফ সাইন থিটা সমান হচ্ছে হাফ। তো এই হাফ যদি হয় তাহলে থিটা, এবার থিটার মানটা বের করবো। তো সাইন কতর মান হাফ, কোশ্চেনটা এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। সাইন কতর মান হাফ, হ্যাঁ জাস্ট ওইটা তুমি হচ্ছে বসাই দেবো। সাইন হচ্ছে 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আমরা জানি। তো সাইন আউট, তো থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। সো এই জায়গাটা আরেকটা উপায় আছে, ক্যালকুলেটর দিয়ে জাস্ট তুমি এই জায়গাটা আমি একটু বলে দিই। এই থিটার মান কিন্তু বের হয়ে গেছে, উত্তর এইখানে, এটাই উত্তর। সো এই জায়গাটা তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে থিটা রেখে সাইনটাকে, সরি এইখানে না, এই লাইনের পরে থিটাটা এখানে রাখবা। সাইনটাকে যদি আমরা আউট করতে চাই ওই পাশে গেলে সাইন ইনভার্স এখানে হয়ে যাবে হাফ। এটা যদি করো তাহলে জাস্ট ক্যালকুলেটর দিয়ে কিন্তু এটা বের করতে পারবা। এটা ক্যালকুলেটরে ওঠানো যায়, সাইনের নিচে সাইন ইনভার্স আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। সো তখন দেখবো যে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি বের হচ্ছে। সো শেষ, খুবই সিম্পল। এবার আমরা 7 নম্বরটা করব। তো এবার 7 নম্বর ম্যাথটা আমরা সমাধান করব। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। সমদ্বিবাহু বলেই দিছে, দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার। এই যে এই জায়গাটুকু আমার দেওয়া আছে, এটা 10, এটা 10, এটা হচ্ছে এ এর মান আমরা জানি, এটা হচ্ছে বি ধরি, এবং এর ক্ষেত্রফল, তাহলে এটার টোটাল ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল, b/4√4a² - b², রাইট? সো এইটা সমান কত দেওয়া আছে, 48 দেওয়া আছে। ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তো কিছুই না, এর মান তো তুমি জানোই, জাস্ট এর মানটা এখানে বসাই দিলে, বি এর মান অজানা, একটা অজানা থাকতেছে, সমান হচ্ছে কত দিবা, 48 দিবা। জাস্ট ওটার ক্যালকুলেশন করলেই কিন্তু কি হয়ে যাবে, অঙ্কটা সমাধান হয়ে যাবে। তবুও আমি করতেছি যে দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তো সমান সমান বাহুর দৈর্ঘ্য কত, এ সমান হচ্ছে 10 মিটার। ধরি ভূমির দৈর্ঘ্য
ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে বি মিটার, রাইট? সো এখন তুমি কি করবা, যে আমাদের হচ্ছে এই যে কি চাইছে হচ্ছে ভূমির দৈর্ঘ্য বি। তো বি এর মান বের করতে চাইলে কি করা লাগবে, একটা সমীকরণ গঠন করা লাগবে। সমীকরণটা কার সাথে গঠাবো, এই যে ক্ষেত্রফলের, যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফলের সূত্র জানি, সূত্র দিয়ে একটা সমীকরণ গঠন করব। তাহলে এখানে লিখবে যে আমরা জানি যে আমরা জানি সমদ্বিবাহু ক্ষেত্রফল। এটা কিন্তু জানি। তো শর্ত মতে কি গঠন করবো, শর্ত মতে লিখতে পারবো, শর্ত মতে p/4√4 a² - b² সমান হচ্ছে কত, 48। এবার এটাকে জাস্ট সমাধান করি, চলো সমাধানে, হ্যাঁ করতে করতে যাই, পরে দেখতেছি। বি এর মান অজানা 4, এর মান কত, এর মান হচ্ছে 10 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 4 8। তো এখন তুমি হচ্ছে, আমি যদি বি এখানে রাখি, এটা কি হয়, এটা 100 400 মাইনাস বি স্কোয়ার হয় এখানে ভিতরে। আর এই 4 এখানে ভাগ আছে, এই পাশে গিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে হবে, গুণ করলে হয়ে যাবে 4 × 4 48 × 4, তাহলে এখানে হবে বি 400 মাইনাস হচ্ছে বি স্কোয়ার সমান হচ্ছে 190 32 16 19 92, ঠিক আছে, এইটা আসে। এখন আমার তো বি এর মান বের করা লাগবে। এখানে কি আছে, রুট আছে না, এই রুটটা উঠাইতে হলে দুই পাশে আমি স্কোয়ার করে দিব, বর্গ করে দিব, হ্যাঁ, তাইলে কিন্তু আমি সহজে এটা সমাধান করতে পারবো। সো এখানে লিখি যে এখানে হচ্ছে দুই পাশে যদি আমি স্কোয়ার করি, তাহলে বি √400 মাইনাস বি স্কোয়ার, এই পাশে বর্গ করলাম 192, এই পাশে বর্গ করলাম। সো এটা হয়ে যাবে বি স্কোয়ার, আর ভিতরে থাকবে 400 মাইনাস হচ্ছে বি স্কোয়ার। আর এখানে এই ইয়েটা হচ্ছে, এই ক্যালকুলেশনটা আমার হাতে ক্যালকুলেটর নাই, আমি একটু দেখি এখানে ক্যালকুলেশনটা কত আছে। এই যে আমি এখানে ক্যালকুলেশন লিখে রাখছি কিন্তু একটু তোমাদের জন্য সুবিধার জন্য, সময় বাঁচানোর জন্য। তাহলে 36 86 4, 36 86 4 এটা হয়। এখন এখানে যে বিষয়টা দাঁড়াইছে, যে এটা হচ্ছে আমি 400 বি স্কোয়ার মাইনাস বিটি দেওয়ার কত 4, আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি 36864 সমান হচ্ছে 0, এটা 400 বি স্কোয়ারটা আগে লিখি, বিটি দেওয়ার 4 মাইনাস 400 বি স্কোয়ার মাইনাস 36864 ইকুয়াল 0। এটা কি একটা মিডল টার্ম ঘটে গেছে না, এখানে উৎপাদক বিশ্লেষণ করেই তো আমরা বি এর মান বের করতে পারবো। সো এই মিডল টার্মটা করার জন্য আমাদের মিডল টার্ম করার নিয়মটা কি থাকে, এইখানের যে সহগ, ফার্স্টে যে সহগ আর শেষে যে ধ্রুবপদ থাকে, এই দুটারে কি করা লাগে, গুণ করা লাগে। গুণ করে যে গুণফলটা পাবো ওইটাকে এমন ভাবে ভাঙাইতে হবে, ওইখান থেকে দুইটা সংখ্যা বের করতে হবে, যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে এটা হয়, আর গুণ করলে আবার এইটাই হবে, মানে ওই গুণফলটা হবে। তো এই হিসাবটা আমি করার জন্য সহজে লিখে রাখছি। আর উৎপাদক বিশ্লেষণের জন্য আলাদা আমি একটা হচ্ছে ক্যালকুলেশন, একটা ক্লাস বের করে ফেলবো, একটা ক্লাস রেকর্ড করব, সেখানে খুব সহজে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করে যায় হাতে কলমে প্লাস হচ্ছে ক্যালকুলেটর দিয়ে, ওইটা আমি তোমাদের শিখাই দিব। সো আপাতত এই ম্যাথের মধ্যে আমি কিছুটা তোমাদের দেখাইতেছি, যেটা হচ্ছে, যেহেতু তোমরা হচ্ছে অনেকটা সময় ধরে এই ক্লাস 10-এ আসো বা প্রায় শেষের দিকে চলে আসতেছো, তো উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে হালকা ধারণা আছে। সো এইটা একটু দেখো তোমরা। তো আমরা খেয়াল করি 1 আর এটা গুণ করলে তো এটাই হয় না, এটাকে এখন আগে ভাঙবো। 2 দিয়ে ভাগ করা যায়, এরকম করে ভাঙতে ভাঙতে এখন 2 দিয়ে যেটা ভাগ করে এটা পাইছি, এটার সাথে 2 যোগ বিয়োগ করলে কি এটা হয়, হয় না। এরকম করে ভাঙতে 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 আমি 2 দিয়ে ভাঙতেছি। এবার দেখো তো এই জায়গাটায় যখন আসছি, আমার এক পাশে আসে, নিচে আছে কত 44, 144, আমি একটু এখানে লিখি, হ্যাঁ এই জায়গাটা লিখি যে 144 আসছে, এইটা আমার আর কেন আমি আর ভাঙি নাই। এবার এই বাকিগুলা গুণ করলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 64 কত হয়
128, 128 দুগুণে কত হয়? 256। এবার দেখো আরেকটা সংখ্যা পাইছি 256। এবার এই দুইটা যদি আমি যোগ করি, দেখো 400 হয় না? 300 আর এইখানে হচ্ছে এই যে 0 100, মানে কত, মোট কথা হচ্ছে এখান থেকে আমার 400 চলে আসতেছে। এই জন্য আমি আর এইখানে ভাঙি নাই, মানে আমি যখন ভাঙতেছিলাম আর আমি হিসাব করতেছিলাম যে হচ্ছে যতবার ভাঙবো, যেমন এটা ভাঙছি, এটা রেটে হিসাব করব মেলে কিনা, 400 মেলে নাই। এটা যখন ভেঙে এখানে আসছি, তো এখানে হিসাব করব 9216 আর 2 দুগুণে কত? 4। 4 আর 9216 দিয়ে তো এটা হয় না। সো এরকম ভাঙতে ভাঙতে যখন আমি 144 আসছি, এবার 144 এর সাথে এই উৎপাদকগুলা যেগুলা পাইছি এগুলো আমি গুণ করে দেখলাম 256 হয়। এর জন্য আমি আর এটা ভাঙি নাই। বোঝা গেছে কি বলছি? সো এটা একটা টেকনিক, ক্যালকুলেটর দিয়ে আরো ইজিলি বের করা যাবে। সো এখান থেকে আমি কত? 256 আর 144 পাইছি। সো সেইটাই আমি এখন বসাবো, সেইটা দিয়ে মিডল টার্মটা আমরা করব। তো মিডল টার্মটা করতে হলে এবার কি করতে হবে? বি টু দি পাওয়ার কত? 4 মাইনাস এই দুইটা সংখ্যার মধ্যে কত পাইছি? 144 আর 256। এই দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে মিডল টার্মের ক্ষেত্রে যে জিনিসটা সহজ করার জন্য প্রথম আর শেষে যেই পদ আছে সেটা বসায় দিবা। 864 সমান 0। এবার মাঝখানে দুইটা আমাদের পদ বসানো লাগবে। এই যে এই দুইটা পদ, এই দুইটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 256। 256 চলক কি আছে? বি স্কয়ার লিখলাম। পরের সংখ্যাটা কত আছে? 144। 144 আগে তুমি বসাই দাও, বি স্কয়ার দিয়ে দাও। এবার এখানে মাইনাস দিব না প্লাস দিব? মাইনাস যদি দেই, এটা মাইনাস তাইলে 400, আর যদি প্লাস দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের 400 হবে না। সো এটা হচ্ছে ইজি একটা ওয়ে। তো এবার আমরা যাই বাকিটুকু কমপ্লিট করি। যে এখান থেকে যদি আমি কমন নেই বি স্কয়ার, বি স্কয়ার কমন নিলে এখানে কি থাকে? বি স্কয়ার কমন নিলে এখানে থাকে হচ্ছে বি স্কয়ার কমন নিলে বি স্কয়ার মাইনাস 256, বি স্কয়ার মাইনাস 256। আর এখানে কি আছে? মাইনাস 144 কমন নিতে পারবো। 144 কমন নিলে এখানে হবে বি স্কয়ার মাইনাস 256। এইটা আর এটা যদি না মিলে তাহলে কিন্তু তোমার অঙ্ক হবে না, এটা মিলতেই হবে এবং সেম জিনিস আসতে হবে এবং আসবেই। বি স্কয়ার মাইনাস 256 আর এখানে হবে বি স্কয়ার মাইনাস 144 সমান 0। সো এবার তুমি হয় অথবা করি আমরা, হয় বি স্কয়ার মাইনাস 256 সমান 0, বি স্কয়ার সমান 256। এবার 256 কে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো? 16। 16 পাবো এটা মনে হয়, হ্যাঁ 16 পাবো। আর অথবা যদি করি, অথবা দিয়ে এখানে করি বি স্কয়ার মাইনাস 144 সমান 0। তো এইখান থেকে বি স্কয়ার সমান হচ্ছে 144, বি সমান হচ্ছে 144, অতএব বি এর মান হবে 12। তো বি এর আমরা মান পাইছি কয়টা? দুইটা, একটা 16 আর একটা কত? আর একটা হচ্ছে 12। সো দুইটাই হচ্ছে অ্যান্সার, হ্যাঁ, যে 16 অথবা 212। ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো দৈর্ঘ্য তোমার 16 দিলেও হবে, আবার কি হবে 12 দিলেও হবে। তো বোঝা গেছে, খুবই সহজ ছিল অঙ্কটা। এবার আমরা 8 নম্বরটা করব। সো 8 নম্বর ম্যাথ এটা, যে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 কোণ করে দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব কত? অ্যাকচুয়ালি এখানে বিপরীত মুখে না, মানে হচ্ছে ওরা 135 ডিগ্রি কোণ করে রওনা দিছে। এখন বিপরীত মুখে বলতে সরাসরি এরকম না, এরকম না, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে 135, এইটা বলছে এখানে, হ্যাঁ কোশ্চেনটাতে এইটা বলছে কিন্তু। সো অনেকে বোঝার সমস্যা হয়। সো এইটা দেখো একদিকে, এটার দিক পরস্পর দুই দিকে গেছে, হ্যাঁ ভিন্ন দিকে যাত্রা শুরু করছে। সো ভিন্ন দিকে যাত্রা শুরু করার কারণে তাদের মধ্যে একটা কি ডিস্টেন্স তৈরি হয়েছে না, সেই ডিস্টেন্সটা নির্ণয় করতে বলছে। তো চিত্রটা আমি একটু আঁকালে ভালো করে বুঝতে পারবা। এই ম্যাথটা একটু ট্রিকি, কঠিন না, হয়তো বা করতে একটু বড় হবে, কিন্তু সিম্পল, তুমি জাস্ট বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবা।
এইটা একটা নির্দিষ্ট বলছে একটা নির্দিষ্ট স্থান থেকে, তাহলে নির্দিষ্ট স্থানটা ধরলাম এ থেকে দুইজন কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে বলো? 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, 135 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু যাত্রা শুরু করছে, রাইট? দুই দিকে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার, তার মানে একজন গেছে ঘন্টায় 7 কিলোমিটারে বেগে, মানে 1 ঘন্টায় 7 কিলোমিটার যায় এরকম একটা বেগে সে যাচ্ছে। আরেকজন ঘন্টায় 5 কিলোমিটার, মানে 1 ঘন্টায় 5 কিলোমিটার যাওয়ার মতো বেগে সে যাত্রা শুরু করছে। যাত্রার পরে 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব, মনে করো 4 ঘন্টা পরে ও এই পজিশনে আসছে, এটা ধরলাম আমরা হচ্ছে বি, আর ও আসছে এই পজিশনে, এটার জন্য ধরলাম সি। এবার বলছে 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত, এই যে এই ডিস্টেন্সটা চাইছে কিন্তু কোশ্চেন, এইটা বুঝতে পারছো কি বলছি? এইটা কিন্তু চাইছে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব। এখন দূরত্ব দুইটা আছে, কিন্তু যারা ফিজিক্স পড়ো সায়েন্সে, দূরত্ব কিন্তু এইটা একটা দূরত্ব, আর এটাকে বলে কিন্তু সরণ। সরণ মানে হচ্ছে সরাসরি দূরত্ব। সো মূলত এই যে এই কথাটার উপর বেসিস করে আমাদের এইটা বের করা লাগে। আর যদি বলতো যে শুধু দূরত্ব কত, তখন কিন্তু তুমি এই দুইটা যোগ করে দিলে হয়ে যেত, তখন ম্যাথ আরো ইজি হইতো। যাই হোক, ওইদিকে আমি যাইতেছি না, ওগুলো পেঁচাচ্ছি না। আমি এখন যেটা করবো এটা সমাধান করবো। সো এখন দেখো, ও যদি ঘন্টায় প্রথম ব্যক্তি, এটা ধরলাম প্রথম প্রথম ব্যক্তি এইদিকে যাবে, ঘন্টায় কত 7 কিলোমিটার, ঘন্টায় 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 কত 7 কিলোমিটার বেগে যাচ্ছে। কতটুক সময় ধরে গেছে, কতটুক সময় ধরে গেছে, কই এই যে 4 ঘন্টা সময় ধরে গেছে। তাহলে ধরি আমরা এখানে সমাধান করি, ধরি প্রথম ব্যক্তি, প্রথম জন এ বি বরাবর বরাবর এবং দ্বিতীয় জন এসি বরাবর বরাবর যাত্রা শুরু করে। এখন প্রথম জন 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় কত কিলোমিটার বলতো? এই যে 7 ঘন্টা কিলোমিটার, ঘন্টায় 7 কিলোমিটার, মানে 1 ঘন্টায় যায় 7 কিমি। তো ও টোটাল কতটুক সময় ধরে গেছে? 4 ঘন্টা। অতএব 4 ঘন্টায় যায় 7 গুণ 4 হচ্ছে 28 কিমি। তাহলে এ বি এর দূরত্ব আমরা এটা কত লিখতে পারি? 28 কিলোমিটার। বোঝা গেছে কি বলছি? এটা কিন্তু 28 কিলোমিটার। এবার দ্বিতীয় জন, অতএব দ্বিতীয় জন 4 ঘন্টায় যায়, তাহলে দ্বিতীয় জনের 4 ঘন্টা কত, 1 ঘন্টায় কতটুকু যায়? 1 ঘন্টায় 5 কিলোমিটার, তাহলে 5 গুণ কত 4 সমান হচ্ছে 20 কিলোমিটার। সহজেই করে ফেলবো, এত লেখারও দরকার নেই, সমস্যা নেই। এর হবে কত? 20 20 কিমি। তাহলে কিন্তু আমি এই মানটা আর এই মানটা পেয়ে গেছি। এখন ধরো এটা যদি সমকোণী ত্রিভুজ হইতো, তাহলে তুমি ভূমি আর এটা যদি লম্ব হইতো এই 20টা, তাহলে ভূমি লম্ব পিথাগোরাস দিয়ে তো অতিভুজ বের করে ফেলতে পারতা, তাই না? তাইলে তো ওদের ডিস্টেন্স বের হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে এইখানে তো আর এটা তো আর লম্ব না, এটা তো সমকোণী ত্রিভুজ হয় না। তার মানে এখানে আমাদের হিন্টস আসছে একটা, যে আমরা কিন্তু এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ বানাইতে পারতাম, তাইলে কিন্তু অতিভুজটা বের করে দিলেই হয়ে যেত। সেই সেন্স থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট করবো এখানে। বোঝা গেছে কি বলছি? আমাদের প্রয়োজন, আমাদের দরকার, এই জন্যই আমরা এটাকে সমকোণী ত্রিভুজ বানানোর চেষ্টা করতেছি। সো এটার নাম দিলাম হচ্ছে ডি। মানে এ বি কে যদি আমি ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি ডি একটা লম্ব টানি, দেখো তো এই জায়গাটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে না? যে সি ডি বি, মানে এই পুরাটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে পুরাটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা বের করতে হবে, এইটুকু জানি, এইটুকু বের করতে পারলে আর এইটুকু বের করতে পারলেই তো আমাদের পুরাটা বের করে ফেলতে পারবো সমকোণী ত্রিভুজ দিয়ে। বোঝা গেছে কি বলছি? এবার চলো আমরা ওই কাজটাই করার চেষ্টা করব, যে বলবো এ বি কে ডি পর্যন্ত বর্ধিত করে সিডি লম্ব অঙ্কন করি। এ বি রেখাংশের বর্ধিত
বাহুর উপর সিডি লম্ব টানি। সিডি যদি লম্ব টানি, সিডি লম্ব টানলে এটা কি হয়ে যেতেছে? সিডি যখন লম্ব টানবো, এই যে ত্রিভুজ এ সিডি একটা কি সমকোণী ত্রিভুজ না? সুতরাং সি এ ডি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। বোঝা গেছে কি বলছি? এটা সিএডি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। এখন আমারে বলো সমকোণী ত্রিভুজের এই বাহুটা কিন্তু আমি জানি এখন। এবার সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা তথ্য যদি জানা যায় তাহলে যে কোনো তথ্য বের করা যায়। দুইটা তথ্য কি? দুইটা কোণ হইতে পারে, দুইটা বাহু হইতে পারে, একটা কোণ একটা বাহু হইতে পারে। বোঝা গেছে? তো এখন আমি একটা বাহু জানি, আমি তো এইটুকু জানি 135, তাহলে এইটুকু কত আমার? 180 থেকে যদি 135 বিয়োগ করি তাহলে এটা কত? 45 ডিগ্রি হয় না? হয়তো না? তো আমরা এখানে লিখতে পারবো যে অতএব কোণ সি এ বি সমান হচ্ছে কত? 135। অতএব কোণ সিএডি, সিএডি, কারণ পুরাটা এই পুরাটা হচ্ছে পুরাটা 180, 180 থেকে যদি 135 বাদ দিই তাহলে এটা 45 ডিগ্রি হবে। তাহলে 180 বিয়োগ 40, সরি 135, 135 সমান হচ্ছে 45 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে আমি কিন্তু এই কোণটা পেয়ে গেছি। তাহলে একটা কোণ আর একটা বাহু জানি, বাকি যে কোনো কিছু আমরা বের করে ফেলতে পারবো। তো এখন আমরা যেটা করবো যে এটা হচ্ছে ট্যান, ট্যান যদি ব্যবহার করি এই ত্রিভুজের ক্ষেত্রে ট্যান সমান কি জানি আমরা? লম্ব বাই ভূমি জানি না? তাহলে আমরা জানি ত্রিভুজ সি এ ডি হতে হতে ট্যান, ট্যান কত ডিগ্রি? ট্যান 45 সমান লম্ব বাই ভূমি। লম্ব কে বলো? সিডি। লম্ব হচ্ছে এই যে এটা, ভূমি কত? এডি, সিডি বাই এডি। তো tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 সিডি বাই এডি। অতএব সিডি ধরতেছে না মনে হয়, অতএব সিডি সমান কিন্তু এডি। তাহলে একটা জিনিস বোঝা গেল, এই বাহু আর এই বাহু কিন্তু সমান। সিডি সমান কি আসছে? এডি আসছে না? তো সিডি আর এডি যদি সমান হয় তাহলে এই বাহু আর এই বাহু তো সমান। তো সমান যদি হয়, এইবার আমরা যেটা করব এটা পিথাগোরাসের উপপাদ্যে ফেলবো। কোনটুকু? শুধু এইটুকু। ত্রিভুজ সি এ ডি হতে পাই কি পাই? অতিভুজ। অতিভুজ কে? এসি স্কয়ার সমান হচ্ছে লম্ব সিডি স্কয়ার প্লাস হচ্ছে এডি স্কয়ার। তো সিডি স্কয়ারের মান বলো? সিডি, সিডি কত? সিডি হচ্ছে, সিডি তো দুইটাই সিডি, তাহলে এই এডি আর সিডি সমান, এডি আর সিডি সমান, তাহলে আমি এডির জায়গায় সিডি যদি বসাই তাহলে এসি এর মান কত? এসি এর মান হচ্ছে 20, 20 স্কয়ার এসি। এটা সিডি, সিডি রাখলাম প্লাস এডি, এডিটারে আমি কি বানাইতে পারি? বা হচ্ছে আমি হ্যাঁ একই কথা, সিডি বসাই দিই, সিডি স্কয়ার, তাহলে এখানে হবে 400, 400 টু সিডি স্কয়ার ঘুরায় লিখলে সিডি স্কয়ার সমান হচ্ছে 200 হবে, সিডি সমান হয়ে যাবে, আর এটার বর্গমূল করলে আসবে 10√2। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবে, আমি আর ওটা করলাম না। 10√2 আসে সিডি। এখন খেয়াল করো সিডি যদি 10√2 আসে, এডি কত? অতএব এডি, এডিও তো 10√2। বোঝা গেছে? কারণ এই বাহু আর এই বাহু তো সমান, এই যে সিডি সমান এডি, সিডি সমান এডি, সিডি সমান এডি যদি হয় তাহলে এই যে এডি আর সিডির মান যা, এডির মানও তাই। এখন খেয়াল করো আমি এই বাহু পেয়ে গেছি 10√2, এইটুকু পুরাটা আমি এখন এই 28 আর এটা যোগ করলেই তো পুরাটা পাবো, তারপরে পিথাগোরাস ফেললেই তো হয়ে যাবে আমাদের। তাহলে এখন বের করবো অতএব কার মান? যে বিডি, বিডি সমান হচ্ছে এডি প্লাস হচ্ছে এবি, 10√2 প্লাস হচ্ছে ওটুকু 28, এটুকু। বুঝা গেছে? এবার আমরা পুরাটা নিব, তাহলে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ বি সি ডি হতে পাই। হ্যাঁ, এটা আমরা একটু মুছি, এই জায়গাটা জায়গা নেই। সমকোণী বি সি ডি হতে লিখি অতিভুজ স্কয়ার, অতিভুজ কে?
বিসি স্কোয়ার, লম্ব সিডি স্কোয়ার, ভূমি ভূমি হচ্ছে বিডি স্কোয়ার। এবার মানগুলো বসাই চলো। তাহলে বিসি স্কোয়ার সমান সিডি এর মান কত? সিডি এর মান হচ্ছে 10√2, এটা আমরা আগেই বের করে ফেলছি। প্লাস এটুকুর মান কত? বিডি এর মান, বিডি এর মান হচ্ছে এই যে 10√2 প্লাস হচ্ছে 28, 10√2 প্লাস হচ্ছে কত? 28। এটার মাথায় কিন্তু স্কোয়ার হবে, এটার কিন্তু ক্যালকুলেশন করলে একটা দশমিক যুক্ত একটা মান আসবে, আমি একবারে করে ফেলবো। হ্যাঁ, এটা ক্যালকুলেশন দিয়ে, এবার তুমি যদি এটা ক্যালকুলেটর দিয়ে করো, এটা তো 400 আসবে, বুঝতেই পারতেছো। এইটা কত আসবে? এইটা 400 আসবে। আর এইটা আসে কত জানো? এইটা আসে, আমি এখানে করে রাখছি, এটা হচ্ছে স্কোয়ার করলে এটা 42.142 আসে। সো দুইটা যদি আমরা যোগ করি, সরি এটা 400 আসবে না, এটা আসবে 200 আসবে। এই যে এটা কিন্তু 200 আসছিল, 200 কে সো এটা আসবে 200। তো পুরোটা ক্যালকুলেশন করলে আসবে তোমার, একবার আমি বলেছি বিসি স্কোয়ার সমান আসবে 1975.948। তো বিসি সমান কি আসবে? বিসি এবার এটাকে বর্গমূল করে দেবো, 1975.948। বিসি সমান 4445। এই হচ্ছে অ্যান্সার। এটা মানে ক্যালকুলেশন জাস্ট তোমার এখন ধরার ইয়েটা কি, যে এই যে এইখানে একটা পার্ট তোমাকে একটু বোঝা লাগবে, যে ডিস্টেন্সটা প্রথমে বের করে নেওয়া লাগবে। ডিস্টেন্স বের করার পরেই তোমার মাথায় আসবে যে এখন আমার যদি এটা এইটা তো আমার বের করা লাগবে বিসি, তাহলে তো আমার সমকোণী ত্রিভুজ হইলে সবচেয়ে বেশি ভালো হইতো, তাই না? সেই সেন্স থেকে এটার কথা চিন্তা করে আমি এটাকে একটু পিছাইছি, পিছানোর পরে এটা একটা লম্ব টানছি, যেহেতু আমি এই কোণ জানি তাহলে এই কোণটাও বের করে ফেলতে পারি। ফলে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আবার আরেকটা সমকোণী ত্রিভুজ হয়েছে এই যে এইটা বড়টা, তা আমার বড়টাই তো দরকার। তো বড়টা দরকারের আগে ছোট দুইটার বাহু আমি বের করে নিই। তো ছোট দুইটার বাহু এভাবে বের করছি, তুমি কিন্তু অন্য অ্যাঙ্গেল দিয়েও বের করতে পারবে। সাইন যদি ইউজ করো, যে সাইন সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, আহ, লম্ব বাই অতিভুজ। তো সাইন যদি দিতা, এখানে তো তোমার অতিভুজ আছে লম্ব, তাহলে তুমি সাইন দিয়ে কিন্তু এটা বের করে ফেলতে পারতা, সাইন 45 ডিগ্রি। সো এইভাবে কিন্তু সাইন কস দিয়েও কিন্তু এটা, কস দিয়ে না সাইন দিয়ে ওটা বের হইতো। বের হওয়ার পরে আবারও সেই পিথাগোরাস বের করে এটা বের করা লাগতো পিথাগোরাস দিয়ে। তো অত ইয়েতে না, যে আমি জাস্ট টেন দিয়ে এটারে বের করে দিছি, দেখলাম যে দুইটা বাহু সমান হয়, দুইটার মান এখানে বের করে তারপরে টোটাল জায়গাটা আমরা পিথাগোরাসে ফেলে দিছি, যেন আমাদের এই বিসিটা বের হয়ে যায়। বোঝা গেছে? খুবই ইজি। সো বারবার প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, এগুলো তুমি কয়েকবার 5-6 বার প্র্যাকটিস করলে এই ম্যাথটা ইজি হয়ে যাবে তোমার কাছে। আর যারা পারো তারা তো পারোই, সমস্যা নেই। সো 8 নম্বর অঙ্কটা দেখো, যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির ওপর অঙ্কিত লম্বের তিনটি বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। একটানে পড়লে, আমি যদি একটানা পড়ে যাই কিছুই বোঝার না, এটা মানে বুঝতে কষ্ট হবে। আমি যদি ভেঙে ভেঙে পড়ি, এবার একটি সমবাহু ত্রিভুজ বলছে, প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আমরা এঁকে ফেলি। একটা সমবাহু ত্রিভুজ এ বি সি, একটা সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু মানে এই যে মাঝখানে, মানে ভরকেন্দ্র বলা হয় যদিও এটা ত্রিভুজের। সো এটা হচ্ছে অভ্যন্তরস্থ একটা বিন্দু, আমরা কি ধরে নিলাম? এটা ও ধরে নিলাম। হ্যাঁ, অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটি বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে এখান থেকে তুমি এই তিনটা বাহুকে, এই বাহুর উপর একটা লম্ব আঁকবা, এখান থেকে এই বাহুর উপর একটা লম্ব আঁকবা, এখান থেকে এই বাহুর উপর একটা লম্ব আঁকবা। এই হচ্ছে তিনটি লম্বের এখানে কি দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে? ওটা মুছে দিই। সো তিনটা বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6, 7 আর কত 8। তো এটা আমরা ধরলাম 6, এটা ধরলাম 7, এটা ধরলাম কত 8। বোঝা গেছে কি বলছি? এখন বলছে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে, মানে এই অংশটা, এই এই যে বাহুগুলা নির্ণয় করতে বলছে, এ বি, বিসি বা সি এ, যে কোনো একটা বের করতে পারলেই হবে। এখন যে বিষয়টা দাঁড়াইছে, যে এইটা থেকে তো আমি কিছুই বুঝতে পারতেছি না, কি করব এটা? এটা করার জন্য চিত্রটা আমরা একটু সম্পন্ন করি। এইখান থেকে যদি আমি এইখান বরাবর একটা লম্ব টেনে দিই,
এইখান থেকে এটা যদি লম্ব টেনে দিই এবং এখান থেকে এটা একটা লম্ব টেনে দিই, তাইলে এবার ত্রিভুজটার মধ্যে কিছু একটা হইছে। এবার দেখো এটা সমাধান করার জন্য আমি যদি এই বাহুটা এক্স ধরি, এই পুরাটা এটা এক্স ধরি, আমার টার্গেট কিন্তু বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল নির্ণয় করা। হ্যাঁ, তো বাহুর দৈর্ঘ্য এক্স, তার মানে এক্স দিয়েই কোন একটা সমীকরণ আমার গঠন করা লাগবে, তবেই আমি বাহুর দৈর্ঘ্য পাবো। এখন দেখো তো, এটা যদি ভূমি হয়, এইটুকু কল্পনা করো তো, এই জায়গাটুকু, এই জায়গাটুকু কল্পনা করলে কি দাঁড়ায়? এটা কি একটা ত্রিভুজ হয়েছে না? যে বি ও সি, বি ও সি এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ভূমি আছে, আবার লম্ব কত দেওয়া আছে? 6 দেওয়া আছে। তাহলে এটার কি ক্ষেত্রফল বের করা যায়? তো ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি কত? ভূমি এক্স, উচ্চতা কত? 6। অনুরূপ ভাবে এই ত্রিভুজটাও বের করা যায়। এই যে এইটা যায়, এটাও যায়। তো তো এটার ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি কত? এটাও এক্স, এটাও এক্স। তাহলে এটা এক্স, ভূমি কোণ, উচ্চতা কত? 7। হাফ ইন্টু কত? এক্স ইন্টু কত? 7। আর আরেকটা আছে হাফ ইন্টু এক্স ইন্টু কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। এখন যখন এই তিনটা ত্রিভুজ আছে, আবার এটা কি একটা ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ না? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √3/4 কত? এক্স স্কোয়ার, রাইট? এখন এই তিনটা যদি ক্ষেত্রফল, এই তিনটা ত্রিভুজ যোগ করলে কি পুরাটা পাবো না? তার মানে শর্ত যদি আমি গঠন করি যে তিনটা ত্রিভুজের যোগফল সমান হচ্ছে এই সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা ছিল, তাইলে তো আমাদের একটা শর্ত গঠন হয়ে যেতেছে। এইটাই হচ্ছে আমাদের মূল কাজ। মূল কাজটা হচ্ছে এখন হয়ে গেছে, জাস্ট চিত্রটা আঁকা আর এই জিনিসটা ধরতে পারলে আমাদের কিন্তু অঙ্ক শেষ। তো এখন এটারে সুন্দর করে আমরা সাজিয়ে করব অঙ্কটা, যেহেতু আমাদের প্রশ্নে অ্যান্সার করা লাগবে। সমাধান। তো সমাধানের ক্ষেত্রে ধরি এবিসি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? এক্স। ধরি এ বি সি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তো প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত ধরে নিব? যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এবি সমান বিসি সমান এসি সমান হচ্ছে এক্স। সেন্টিমিটার ধরবো না মিটার ধরবো? সেন্টিমিটার, এই যে সেমি দেওয়া আছে, সেন্টিমিটার। বুঝে গেছে? এখন যদি এটা ধরি, তাহলে তীর এবং ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু ও এবং ত্রিভুজের অভ্যন্তরস্থ বিন্দু ও ও ধরলাম এটা ও হতে তিনটি ও হতে যথাক্রমে বিসি, বিসি, তারপর হচ্ছে এসি এবং এবি বাহুর উপর। এইখানে যথাক্রম কথাটা কেটে দাও। ও হতে বিসি, এসি এবং এবি বাহুর উপর যথাক্রমে তাহলে বিসি এর উপর একটা লম্ব টানবো, যথাক্রমে ও ডি, ডি এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। তাহলে ওডি, ওডি, ও ই এবং ও এফ লম্ব টানি, লম্ব টানি। বোঝা গেছে কি বলছি? লম্ব টানি। এবার বাকি টানি, বাকি যেই কাজটা করবো সেটা হচ্ছে এবার এই লম্বগুলো টানা শেষ, এবার ও এ, ও বি আর ও সি যোগ করি এবং ও এ, ও বি, ও সি যোগ করি। কারণ আমি যদি যোগ না করি তাহলে কিন্তু আমি এই ত্রিভুজগুলো পাবো না, এই যে যে ত্রিভুজগুলো আমরা যোগ করবো এই ত্রিভুজগুলো পাবো না। হ্যাঁ, তাহলে ফলে এবার ত্রিভুজ এ ও বি ক্ষেত্রফল, তাহলে এ ও বি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি কত? ভূমি হচ্ছে এক্স, উচ্চতা কত? এ ও
বি, তার উচ্চতা হচ্ছে 8, তাহলে এখানে হবে 4x বর্গ সেমি। আর ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু এক্স ইন্টু 6 বিওসি। বি ও সি মানে এই জায়গাটুকু শুধু, এটা হচ্ছে 3x বর্গ সেমি। অতএব ত্রিভুজ এ ও সি, সি এর ক্ষেত্রফল তাহলে হাফ, উচ্চতা 7, তাহলে এটা 7x/2 হবে, রাইট, বর্গ সেমি। এখন এই আমরা এবার পুরা ত্রিভুজটা নেব এবং ত্রিভুজ এ বি সি, আচ্ছা এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে √3/4x² বর্গ সেমি। তো এখানে এটা মুছে দিই আমি, এটার কাজ শেষ আমাদের। এটা শর্ত মতে এই তিনটা যোগ করলেই তো এটা পাবো, তাই না? এই ছোট যে ত্রিভুজগুলো আছে, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই তিনটা মানে এ ও বি, বি ও সি আর সি এ ও সি, এই তিনটা যোগ করলে আমি কোনটা পাবো? পুরা ক্ষেত্রফলটা। তাহলে শর্ত মতে যোগ করে 4x প্লাস হচ্ছে 3x প্লাস হচ্ছে √3/4, সরি 7x/2 সমান √3/4x²। ওকে, তাহলে এখানে আসবে 7x, 7 14 আর হচ্ছে সাথে কত হয় 21x বাই হচ্ছে, আমি শর্ট হয়ে করলাম একটু, হ্যাঁ এই লসাগু তোমরা পারো আমি জানি। সো এখানে যদি আমি ক্যালকুলেশন করি, এটা আগে লিখি √3/4x², ঘুরাই লিখতেছি। এখানে x² আছে, এখানে x আছে, সো একটা x যদি আমি এখান থেকে আউট করে দিই, একটা x এখান থেকে, আর এটা তো আউট হয়ে যাবে। সো এখানে কি থাকে যে x² সমান হচ্ছে 21x/2 4/√3, x আউট, একটা x থাকবে এখানে, হচ্ছে এটা কাটলে হবে 2, x একটা আউট, তাহলে এখানে হবে 21 ইন্টু 2/√3, এখানে 42/√3, 42। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 24 পয়েন্ট, হ্যাঁ এটা আসে, হ্যাঁ এটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে সেমি। হ্যাঁ এই যে এক বাহুর দৈর্ঘ্য কিন্তু এটা বের হয়ে গেছে। এবার ওরা কি বলছে? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আর কি ক্ষেত্রফল নির্ণয় করো। তো বাহুর দৈর্ঘ্য তো আমি পেয়ে গেছি, এবার ক্ষেত্রফলটা কোথায় ছিল? এই যে এই জায়গাটা তুমি এখন বসায় দাও যে ত্রিভুজের ক্ষেত্রফল, রাইট? সো এটা এখানে রেখে এই তৃতীয় পার্টে, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4a² মানে 24,249 ইন্টু কত দিয়ে দিবা? স্কয়ার দিবা। সো এটা ক্যালকুলেশন করলে আসবে ফাইনাল যে ইয়েটা আসে, আমি একটু দেখি এখানে। সো এখানে আসবে হচ্ছে তোমার 3/4, তো আসবে 254. সো এই যে হয়ে গেল, এটাই অ্যান্সার। হ্যাঁ, তো এই অঙ্কটা খুবই সিম্পল, আমি আবার একটু ভেঙে বলে দিই তোমাকে। লাস্ট এইটাই আমাদের শেষ ছিল, অধ্যায়ের অনুশীলনের যত অঙ্ক ছিল 9 নম্বরটা শেষ। ক্লাসটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে, তো চেষ্টা করেছি পুরো জিনিসটা তোমাদেরকে কভার করে দেওয়ার জন্য, যেন তোমরা আর বোঝানোর চেষ্টা করেছি আমি আমার মতো। ক্লাসটা যদি ভালো লাগে কমেন্টে জানিও কেমন হচ্ছে। তার আগে অঙ্কটা একটু আমরা বলে দেই যে অঙ্কটা এখানে কি বলছে যে একটা ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু আছে, ওই বিন্দু থেকে তিনটা বাহুর উপর এই যে লম্বগুলা দেওয়া আছে, লম্বের দৈর্ঘ্য 6, 7, 8 দেওয়া আছে।
এবার বলছে ওই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল নির্ণয় করতে। তো যখন আমরা ত্রিভুজটা ড্র করলাম, ত্রিভুজ ড্র করার মধ্যেই বুঝে গেছি যে অঙ্ক কি করা লাগবে। সো এখানে তিনটা ত্রিভুজ পাইছি আমি। ত্রিভুজ পাওয়ার পরে তিনটা ত্রিভুজের আমি ক্ষেত্রফল নির্ণয় করছি হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা দিয়ে, কারণ এগুলো সব লম্ব দেওয়া আছে মানে উচ্চতা দেওয়া আছে। সো এইখানে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফলে আবার আরেকটা কথা হচ্ছে বড় ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য তো এক্স, তাহলে ওটার ক্ষেত্রফল কি সূত্র কি √3/4 x², রাইট? এখন এই তিনটা যোগ করলে তো এটা পাবো। এই জন্য আমরা শর্তমতে দিয়ে তিনটা যোগ করে এটা করছি, এটা ক্যালকুলেশন করলে বাহুর দৈর্ঘ্য এক্স এর মান পেয়ে গেছে। আর এক্স এর মান পাইলে এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র আছে ওর মধ্যে বসাই দিলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তো বোঝা গেছে তো। 16.1 এবার শেষ হইলো, এবার আমি 16.2 আপলোড দিব। তো তোমরা হচ্ছে যারা মনোযোগ দিয়ে ক্লাসটা সম্পূর্ণ করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টে জানাইতে পারো, বা কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় বুঝতে সেটাও জানাইতে পারো, যে কিভাবে কি ইমপ্রুভ করা যায়। আমি চেষ্টা করব আরো ভালো কিছু উপহার দেওয়া তোমাদের জন্য। সো শেষে আরেকটা কথা, যে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ম্যাথমেটিক্সটা লালন করতে শেখো, ধারণ করো, এটা শেখো, এটা হচ্ছে খুব দরকারি জিনিস। তুমি প্রফেশনাল লাইফে বিজনেস করতে গেলেও তোমার কিন্তু ম্যাথমেটিক্স অনেক কাজে লাগবে। সো এটাকে শেখার মতো শেখো। আর তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।